ভাবির ওই তেদর ভাইকে আমি কিছুতেই বিয়ে করব না ভাইয়া। কেন করবি না? আমার ভাইয়ের কি দোষ গুণ যে বিয়ে করবি না তুই? তোর 7 রাজার কপাল আমার ভাই তোকে পছন্দ করছে, নইলে তোর মতো মায়ারে কোন সুপুরুষ বিয়ে করবে? আমার ভাই লাখে একটা। প্রিয়ন্তী, থামবা তুমি। আমার ভাই, আমার ভাই করো না তো। আমার বোনও কম কিসে? আমার বোন যদি কমই হতো তাহলে কি আর তোমার ভাই এভাবে পেছন পড়ে থাকতো? তুমি কথা বলবা না অয়ন। তোমার বোনরে বোঝাও, আমি রান্না করতে গেলাম। মাথা আমার খারাপ কইরো না দুই ভাই বোন মিলে। প্রিয়ন্তীর রান্নাঘরে চলে গেল। অয়ন বসে রইল বারান্দায় রাখা ব্রেঞ্চের ওপর। পাশেই ছোট বোন অনু বসে রয়েছে। চোখ মুখ অসম্ভব বিরক্তির রেশে দুহাত কোমরে রেখে মুখ ফুলিয়ে বসে আছে। মাথার দুপাশে লম্বা চুলগুলো বেনি করে দুভাঁজ করে রেখেছে। পায়ের পাতা পাতা লম্বা স্কার্টটা গোলাপি রঙের স্কার্ট এর সাথে মিলিয়ে কালো ঢোলা গেঞ্জি পরেছে। গলায় ওড়না বুকের দুপাশে ঝুলিয়ে দিয়েছে। ফর্সা শরীরে ওকে এখন দেখতে স্নিগ্ধ লাগছে। অয়ন বলল, তোর ভাবির কথায় বিরক্ত হতে হবে না, আমি আছি না। তুই বিয়ে করতে না চাইলে বিয়ে করতে হবে না, আমি প্রণয়ের সাথে কথা বলে নেব। আচ্ছা? আর ভাবিকেও বলবা আমার কানের কাছে যেন সবসময় ভাই ভাই না করে বেড়ায়। আচ্ছা, বলে দেব, আর করবে না। এক্ষুনি বলবা। আচ্ছা, এখনই বলছি। তুই যা, ঘরে যা আর ভাত খাবি। কিছু বললেই খাওয়া দাওয়া বন্ধ কেন করতে হবে? অনু ভাইয়ের আদর পেয়ে আর আহ্লাদে আটখানা হয়ে ভাইয়ের কাছে গিয়ে ভাইয়ের বুকে সেটে গেল। অয়ন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখ না প্রান্তিক কি করছে, ওকে সাথে নিয়ে খাবারটা খেয়ে নে, নইলে দেখবি তোর ভাবি আর ও রেগে বসে আছে। যাচ্ছি। খাবারটা শেষ করেই অনু প্রান্তিককে নিয়ে বের হলো বাড়ি থেকে। একটু পুরো পাড়াটা ঘুরে আসবে সে। প্রান্তিক তার ভাইয়ের 2 বছরের ছেলে। এই 3জনকে নিয়েই ওর বেঁচে থাকা। জন্মের পর বাবা আর বছর 2 আগে মা ওকে ছেড়ে চিরকালের জন্য দূরে চলে গেছে। প্রান্তিককে নিয়ে বের হয়ে প্রথমে সিদ্ধান্ত নিল আজ যাবে নয়নাদের পাড়ায়। এই তো সামনের গ্রামটাতেই নয়নাদের বাড়ি। কিছু পথ যাওয়ার পরে পথ আটকে দাঁড়ালো প্রণয়। এসে প্রান্তিককে কোলে তুলে নিল, গালে চুমু দিয়ে বলল, কোথায় যাওয়া হচ্ছে আমার মামাটার? ফুপির সাথে যাই। তা আপনার ফুপি কই যায়? প্রান্তিক আর বলে না। প্রণয় ওকে কোলে রেখেই অনুর দিকে চায়, থমকে বলে, কই যাচ্ছিস এই সন্ধ্যাবেলায়? অনুও তেরা গলায় বলে, যেই হানে মন চাই হেই হানে যাই, তোর কি? প্রণয় ওর মুখের দিকে চোখ রেখে কট মুঠিয়ে বলে। বেয়াদবি করবি না পাখি, সোজা বাড়ি যাবি। অনুও ওর চোখে চোখ রেখে বলে, তোর কথা আমি কেন শুনবো? শুনবি? কেন শুনবি তা আমি জানাতে বাধ্য নই। শুনবো না। প্রণয় ওর মাথায় চাটি মারতেই অনু কেঁদে ফেলল। প্রণয় ব্যঙ্গ করে বলল, এইটুকুতেই কেঁদে ফেললি? আর ও তো ব্যথা দেওয়া বাদই রেখেছি। এক্ষুনি বাড়ির রাস্তা না ধরলে এমন হাল করব না, কাঁদতে কাঁদতে বাপ ভাইয়ের নাম ভুলে আমার নাম নিবি। অনু কাঁদতে কাঁদতে বলল, আমি তোকে বিয়ে করব না। তোর ঘাড় করবে সময় আসলে। তুই এক্ষুনি বাড়ি যাবি কিনা? অনু পেছন ফিরে দৌড়ে বাড়ি ফিরল। প্রণয় ও পিছু পিছু অনুদের বাড়িতেই এলো। বেয়াদবটার সাহস কত, এই সন্ধ্যাবেলায়ও গ্রাম ঘুরতে বের হয়। যত দ্রুত সম্ভব বেয়াদবটাকে বিয়ে করে ঘরে তুলতে হবে। তার বেয়াদব পাখি সব সময় অবাধ্যতা করবে ওর। যাকে যতবার মনের শিকলে বাঁধতে চায় ততবার দূরে সরে যাওয়ার পায়তারা করে। এবার আর না, এই মাসেই বিয়ে করে ঘরে তুলবে। নিজের ঘরে, যে ঘর জুড়ে ওর পাখির আনাগোনা চলবে, যেই পাখির গানে ওর সকাল শুরু হবে। অনু তখন বাড়ি ফিরেই ঘরে গিয়ে দরজা দিয়ে রেখেছে। সে জানে প্রণয় এখন প্রান্তিককে নিয়ে আসবে আর ওর ঘরেও আসার ছুতো খুঁজবে। প্রণয় আসতেই প্রিয়ন্তী ভাইকে ঘরে নিয়ে বসতে দিল। শুকনো নাস্তা দিয়ে রান্নায় বসালো নতুন করে। প্রণয় অনুর দরজার সামনে দিয়ে ঘুরে ফিরে এসে বোনকে বলল, তোর ননদের সাথে কথা বলেছিস? এই মাসে আমি ওকে আমার বাড়ি নিয়ে যাব। হ্যাঁ রে, বলছিলাম যে ও যখন চায় না বিয়ের জন্য আলাদা করে মেয়ে দেখি, কি দরকার ওকে বিয়ে করার? উফ আপু, তুইও না বারবার এক কথা বলিস। আমি তো ননদকেই চাই। প্রিয়ন্তী জ্বলে উঠল। তুই চাস বললেই কি সব পাবি? ওই হতচ্ছাড়ি তো চায় না। আর ওর একটা অকর্মা ভাইও আছে বোনের সাথে। বোন যা বলে তাই সই। আমিও বা কম কি রে আপু, তোর জামাইয়ের নাকের ডগা দিয়ে বোন তুলে নিয়ে যাব, দেখবি। তুই যা পারিস কর, ওই বিয়ের আগে পরে আমি নেই।
আমি বললেই নবাবের বেটি খাওয়া বন্ধ করে দেবে। যে পর্যন্ত না ভাই এসে আল্লাহদের নালিশ শুনবে সে পর্যন্ত খাবে না। তারপর তার পরাণেই ভাই আমার কথা শোনাবে। এসব আর ভাল লাগে না। তুই কিসে কম বল? অদ্যামাক কেন মানবো আমি? আমার ভাইয়ের জন্য ওর থেকেও হাজার সুন্দরী আনবো আমি। আর দেখবো ওর ভাই ওকে কোন রাজার হাতে তুলে দেয়। আপু রাগ করিস কেন? আমি আছি না? দেখবি ওই বেয়াদবটা একদিন নিজেই আমার জন্য পাগলামো করবে। আচ্ছা রে, মা কেমন আছে? নিয়ে আসলি না কেন? আবার আসতে নিয়ে আসবো। আজ হুট করে এসেছি। আমি তোর ননদের ঘরে যাচ্ছি, দেখি দরজা উল্টে বের করতে পারি কিনা। অনু পাখি, দরজা খোল। তোকে দেখিয়ে চলে যাব, সময় নিয়ে আসিনি, বাড়িও যাইনি। শহর থেকে প্রথমে তোকেই দেখতে এসেছি, একটু মায়া কর। অনু ঘরের ভেতরে বিছানার উপর পা তুলে বসে আছে। প্রণয়ের ডাক শুনেও মুখে কিচ্ছুটি রাগ করল না, যেন এমন এক ভাব দেখিয়ে বসে রইল ও আসলে প্রণয়ের ডাক শুনতেই পায়নি। আর ও কয়েকবার ডেকে প্রণয় অতিষ্ঠ হলো বেশ, ধমকে উঠল অনুর নাম ধরে। অনুর বাচ্চা, দরজা খোল বলতেছি। কথা শুনিস না তুই? দরজা না খুললে কিন্তু দরজা ভেঙে ফেলবো একদম। তুই যা করার কর, তবু আমি দরজা খুলবো না। আবার বেয়াদবি করছিস? কি করবি তুই? তোকে কি আমি ভয় পাই? সেবেলা এসে কি করেছিলি? বাম গালে ঠাস করে একটা চট দিয়েছিলি, আমি কি তা ভুলে গেছি? তুই ভুল করেছিলি পাখি, তাই রাগ হয়েছিল। এখন শুধু দেখে চলে যাব। দরজা খোল। না, খুলবো না। কি করেছিলাম সেদিন? মেলাতেই তো গিয়েছিলাম। আমি কি একা গিয়েছিলাম? বান্ধবীদের নিয়েই তো গিয়েছিলাম, ভাইয়ার অনুমতি নিয়ে। তুই কেন আমায় মারলি সেদিন? তুই দরজা খোল, আবার মায়ের খাবি। সেই তখন থেকে দেখছি না তোর সাহস বেড়ে গেছে, আমায় তুই তোকারি কথা শোনাচ্ছিস। অনু চোখ বড় বড় করে জিভ কামড়ে ধরল। এই রে, মনে মনে এতদিন তুই তুই বলে এখন মুখের সামনেও বলে ফেলেছে। জিহ্বার আগা দিয়ে দু ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, তাহলে আপনি আমায় বিয়ে করতে চান বলেছেন কেন ভাবির কাছে? আমি আপনাকে বিয়ে করব না। প্রণয় শান্ত হওয়ার চেষ্টা করল। মাথার ভেতরে রক্তকণিকা দপদপ করে ছড়ছে ওর কথায়, যে কোনো সময় সেরা ছিঁড়ে বাইরে চলে আসবে। মাথা দুপাশে ঝাঁকিয়ে আস্তে করে নরম স্বরে বলল, পাখি আমার, দরজা খোল। এত কথা বলিস না, দেখেই চলে যাব। অনুসন্দ এবারে। প্রণয় মানুষটা ওর কাছে ভয় এক প্রকার। উঠতে বসতে ধুমধাম কিল বসায়। এমনিতেই একটু আগে বেয়াদবি করেছে অনু, এখন যদি দরজা না খুলে পরের বার হাতের কাছে পেলে পিঠ ফাটিয়ে দেবে ওর। দরজা খুলতেই প্রণয় ওর মুখের দিকে চেয়ে চোখের দিকে তাকিয়ে একটা ব্যাগ এগিয়ে দিল অনুর দিকে। অনু ব্যাগের দিকে চেয়ে রইল ভ্রুকুসকে। কি এটা? তুই ধর, এটা তোর। অনু হাতে নিল, কিছু বলবে তার আগেই প্রণয় চলে গেল ওর দরজার সামনে থেকে। প্রিয়ন্তের রান্না তখন কেবল শুরুর দিকে। প্রণয় গিয়ে বলল, এসব ঝামেলা এখন করিস না, আমি বাড়ি গেলাম, মায়ের সাথে খাবো। প্রিয়ন্তী ওনা নিয়ে মাথায় দিয়ে দরজায় এসে বলল, এখন একবেলা আমার সাথে বসে খেয়ে যা। আজ না, অন্যদিন। দুলাভাই রাতে বাড়ি আসলে আমায় কল দিস তো, কথা আছে। আচ্ছা, সে না হয় বলবো, এখন তুই না খেয়ে যাস না প্রণয়। তুই পাগলামো করিস না তো আপু। আমি গেলাম, প্রান্তিকের সাথে এখন আর দেখা করব না, ও যেতে দিতে চাইবে না। অনু ওর বিছানার ওপর প্রণয়ের দেয়া ব্যাগ উপর করে ভেতরে সব বের করলো। 4 ডজন কাচের চুড়ি, নীল, লাল, হলুদ আর কালো। অনু সবগুলো চুড়ি একবার একবার করে হাতে দিয়ে সাইজ দেখে নিল। সব ওর হাতের মাপের, তার মানে এই সবগুলো ওকেই দিয়েছে প্রণয়, ভাবিকে দেয়নি। ভাবির হাতের মাপ তো ওর থেকে সাইজে বড়। অনু রোগা সোগা মানুষ কিনা, চুড়িগুলো তুলে নিয়ে আলমারিতে রেখে দিল। বিছানা ঝাড়ু দিয়ে ভাইয়ের ঘরের দিকে গেল। প্রান্তিকটা আসছে না এখনো, মামা পেয়েছে না, তার কি এখন এই অধমের খেয়াল আসবে? অনু এগিয়ে যেতে প্রিয়ন্তী বলল, প্রণয়ের সাথে কি ব্যবহার করেছিস তুই যে আমার ভাই আমার বাড়ি এসে না খেয়েই চলে গেল? অনু বুঝল না, মাথা ঝাঁকিয়ে চোখ ছোট ছোট বানিয়ে বলল, মানে? দেখ, একদম সরলা প্রতিমা সাজবি না আমার সামনে তুই। আমি কি জানি না তুই আমার ভাইয়ের সাথে কি আচরণ দেখাস? দরজা নিশ্চয়ই খুলিসনি। আর কি কি বলেছিস যে আমার ভাই আমার সাথে বসে না খেয়ে চলে গেল? আশ্চর্য, খায় নাই কেন তোমার ভাই? আমি জানি। আমি কি তারে বলছি না খাইয়া যাইতে? বলে অনু ঘুরে নিজের ঘরের দিকে গেল। প্রিয়ন্তীর রাগে গজগজ করতে করতে বলল, আজ আসুক তোর ভাই, হয় তোরে বাইরে বিয়া দিব, নইলে আমার ভাইয়ের হাতে দিব। তোরে একটা ব্যবস্থা করে দিতেই হইব, নইলে তুই আমারেও শান্তি দিবি না, আমার ভাইরেও দিবি না।
সে তো আবার পণ করেছে তোরে বিয়ে না দিলে আর বিয়েই করবে না। কি দেখা পাগল হইল আমার ভাই? ওই রূপ ছাড়া আছে কি না আছে বাবার। ভাবি চুপ করবা, আজ ভাইয়া আসুক, তোমারে তোমার ভাইয়ার বাড়ি দিয়ে আসতে বলবো, দেখো। প্রিয়ন্তী উঠে তেড়ে এলো। কি বললি? আর একবার বল। তোর ভাইকে বলবি ওই আমার ভাইকে আমার এই বাড়িতে দিয়া গেছে না আমার মায়ে দিয়া গেছে? তোর ভাই চাইয়া নিয়ে আইছে। অনু দরজা আটকে দরজায় হেলান দিয়ে বলল। আর তুমিও চলে এলে আমার ভাইরে পাইয়া? তা কি দেখা আইলা, আমার বাবা রাজপ্রাসাদ না আমার ভাইয়ের মুখ? প্রিয়ন্তী দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় লাথি বসাতে বসাতে বলল। আজ তোর ভাইয়েরে বাড়িতে আসতে দে একটা বার। আমার একদিন আর তোর ভাইয়ের একদিন। তুমি যাও এখন। প্রান্তিক কাঁদে, শোনো না? কান আছে আমার, কালই তোরে বিয়া দিয়া দিমু, দেখবি তুই। অয়ন এসে থেকেই দেখছে প্রিয়ন্তী তার সাথে কথা বলছে না, কেমন চুপচাপ। প্রতিদিনের মতো এগিয়ে এসে এটা ওটা জিজ্ঞেস করছে না, ভালো খারাপ কিছুই বলছে না। বিকেলের জন্য কি রাগ করে বসে আছে নাকি? কি হয়েছে প্রিয়ন্তী, কথা বলো না যে? প্রিয়ন্তী গিয়ে ভাত বাড়তে শুরু করে দিল। তোমার বোনকেও ডাকো, সেও খায়নি। অয়নের কপালে ভাঁজ পড়ল, আবার কি জন্য খাচ্ছে না। প্রিয়ন্তীকে না বলে অনুর ঘরে গেল, দরজা খোলা রেখেছে মেয়েটা। তবে ভেতরে না গিয়ে বাইরে থেকেই ডাকল। অনু, খাবি আয়। অনু ভাইয়ের ডাকে মুখ ফুলিয়ে বলল, যাব না, খাবো না। আবার কি হয়েছে? কি হবে? কিছুই হয় নাই। অয়ন এবারে ঘরে ঢুকল। বিছানায় উল্টো দিকে ফিরে শুয়ে আছে অনু। অয়ন গিয়ে চেয়ার টেনে বসল। তোর ভাবির সাথে ঝগড়া হয়েছে? দেখো না, প্রণয় তোরে পছন্দ করে, বিয়ে করতে চায়। আজ একটু আগেও কল দিছিল। আমি হ্যাঁ না কিছুই বলি নাই। তুই চাইলে বিয়ে হবে না, চাইলে বিয়ে হইব না। তুই বল প্রণয়কে বিয়ে করবি? অনু চুপ করে আছে বলে অয়ন নিজেই আবার বলল, প্রণয় আর বেকার নাই, শহরে বিরাট কাপড়ের দোকান দিছে, মাসে অনেকগুলো টাকা আয় করে। আমার থেকে ওর কাছে বেশি সুখে থাকবি। বিয়ে তো একদিন দিবই। তুই ভাব কারে বিয়ে করবি। তোর ভাবি মহিলাটা আমায় সহ্য করে না ইদানিং, আমি বুঝি সব। কয়বার করে ওরা আসতে চাইলো তোরে নিয়ে যেতে, আমি মানা করছি। তোর ভাবি তোরে আদর করে অনু, ওর সাথে রাগ করিস না। ও শুধু চায় তুই ওর আরেক আদরের বউ হয়ে ওই বাড়ি যা। তুই দেখিস না তোর একটু অসুস্থতায়ও প্রিয়া কত চিন্তা ভাবনা করে দিনরাত। তোর সাথে ঘুমায়, তোর কখন কি লাগে, কেমন লাগে না লাগে, কি খেতে চাস না চাস সব খেয়াল রাখে। প্রিয়ন্তীর মাটাও তোকে কত আদর করে, আমি দেখি তো অনু। সব তো ঠিক আছে, সমস্যা তো ওই প্রণয়কে নিয়েই ভাইয়া। আমার সাথে কি ব্যবহার করে দেখো না তুমি। যখনই আসে আমাকে ধম্মকের উপরে রাখে, পান থেকে চুন খসতেই রাগারাগি করে। শুধু আমার সাথেই না, সবার সাথেই রাগ দেখায়। যখন তখন হাত উঠিয়ে ফেলে। একটা প্রশ্ন বললেও, একটা কথা বললেও গায়ে লাগায় না। তেরামির তার শেষ নেই। ও তো একটু ওরকম করে, এছাড়া তো আর চরিত্রে সমস্যা নাই, সব ঠিক আছে। অনু বিরক্তকর মুখভঙ্গিমা করে বসে থাকে। অয়ন ওকে জোর করে বিছানা থেকে নামিয়ে খেতে নিয়ে যায়। প্রিয়ন্তী রান্নাঘরের মেঝেতে পাটি বিছিয়ে দিয়েছে, প্রান্তিক সেখানে মাঝখানে খেতে বসেছে। ভাতের সাথে প্রিয়ন্তী ওকে মাছের টুকরো খেতে দিয়েছে। অনু আর অয়ন এসে প্রান্তিকের দুপাশে বসল। প্রিয়ন্তী চুপচাপ দুটো প্লেট এগিয়ে দিল দুই ভাই বোনকে। ওরা দুজনে প্লেট এগিয়ে নিয়ে গ্লাস ভর্তি পানি নিয়ে হাত পরিষ্কার করে নিল। প্রিয়ন্তী ওদের খাবার বেড়ে দিয়ে প্রান্তিকের মাছের টুকরো থেকে কাঁটা ছাড়াতে লাগলো। অনু এক লোকমা ভাত নিয়ে ভাবির মুখের দিকে বাড়িয়ে দিল। প্রিয়ন্তী চমকালো না, কেননা এর আগেও অনু এমন করেছে। সে প্রথম থেকে রাগলেই অনু ভাত খাওয়া বন্ধ করে দেবে, আর তারপর প্রিয়ন্তী ভাত নিয়ে দিলে ও খাবে আর ওকেও খাইয়ে দেবে। আজও তার ব্যতিক্রম হলো না। প্রথমে না নিতে চাইলেও প্রিয়ন্তী শেষ পর্যন্ত নিল। খাওয়া শেষ হতেই অয়ন বলল, কাল আমার বোনকে ছেলেপক্ষ দেখতে আসবে, খবরদার কথাটা যেন বাড়ির বাইরে না যায়। আর সকল রান্না বান্নার দায়িত্ব তোমার। কালই আমি বিয়ের পাকা কথা দেওয়া নেওয়া করব। যা অনু, গিয়ে ঘুমা। অনু মিটমিট করে হেসে নিজের ঘরে চলে গেল। প্রিয়ন্তী চুপ করে গম্ভীর মুখে বসে রইল। এই বদলোক, তাহলে তলে তলে বোনের জন্য অন্য কোথাও দিতে চাচ্ছ? আচ্ছা, কাল আসুক, সেই বাড়ির লোক এমন হাল করবে না। পরের দিন সকাল সকাল প্রিয়ন্তী গিয়ে অনুকে ঘুম থেকে ডেকে তুলল। অনু উঠে বিছানায় বসে বলল, কে মরেছে? সকাল সকাল এত ডাকছো কেন?
তোর ভাই কাল রাতে কি বলল মনে নেই? ভুলে গেলি? আজ তোকে দেখতে আসবে, ঘর বাড়ি সাফ করতে হবে। চল কাজে লেগে পড়ি, আবার রান্নাও করতে হবে। অনু বুঝল না ঘর বাড়ি তো পরিষ্কার করেই রাখা আছে। প্রতিদিন বিকেলে অনু সবগুলো রুম পরিষ্কার করে, তবুও ভাবি যখন বলছে হেল্প করতেই হবে। সবগুলো রুমের কাপড় তুলে প্রিয়ন্তী বালতিতে ভিজিয়ে রাখলো। জানালার পর্দা থেকে বিছানার চাদর পর্যন্ত বাড়ির সামনের বিশাল উঠোন ঝাড়ু দিয়ে একপাশে ময়লা স্তূপ করে রাখলো। অনু বুঝল না এসব করতেই যদি দুপুর হয়ে যায় তাহলে রান্না করবে কখন। প্রিয়ন্তী 11টার দিকে বলল, আমি ভিজিয়ে রাখা কাপড়গুলো পরিষ্কার করি, আর তুই গিয়ে রান্নাটা শেষ কর প্লিজ। অনু শুনল, নিজেই গিয়ে সমস্ত রান্না করলো। প্রিয়ন্তী আর নতুন চাদর পর্দা দিয়ে ঘর সাজালো না। ও চায় আসুক ছেলের বাড়ি থেকে মানুষ, এসে যেন বাড়িঘর দেখে তাদের পছন্দ না হয়, সব যেন এলোমেলো দেখায়। যে মেয়ে রান্না করবে সেই মেয়ে যেন রান্নাবান্নার কাজে অদক্ষ হয়। তাই তো চালাকি করে অনুকেই রান্না করতে দিয়েছে। ওর রান্না শেষ হলো দুপুরের ঠিক আজানের সময়। প্রিয়ন্তী চুপি চুপি গিয়ে সবগুলো খাবারই লবণ মিশিয়ে দিয়ে এলো বেশি করে। অয়ন এসেছে দুপুরে, বোন তার রান্না করছে। এদিকে ওরা আসবে এখন, নামাজ শেষ করে বের হবে বলেছে। অয়ন ঘরবাড়ির এ অবস্থা দেখে বলল, প্রিয়ন্তী, এরকম কেন রেখেছ? নতুন চাদর বিছিয়ে দাও। জানালার পর্দা কই? সোফার কাভার কই? সব ধুয়ে দিয়েছি, নতুনগুলো কই রেখেছি পাচ্ছি না। সে কি, কই রেখেছ? আর আজ এসব পরিষ্কারই বা কেন করেছ? সব তো ঠিকই ছিল। আহা, এত ভেবো না তুমি। যারা দেখতে আসছে আমার ননদকে দেখেই বিয়ের কথা আগাবে। বাড়ির যা অবস্থা, থাকুক না কেন, একদিন চিন্তা করো না। ওকে দ্রুত তৈরি করে দাও, ওরা আসছে। প্রান্তিক তার ফুপির রুমে বসেছিল। তার মা তার ফুপিকে শাড়ি পরিয়ে দিয়েছে। প্রান্তিক চিপস খেতে খেতে প্রণয়ের গলার স্বর শুনে দৌড়ে বের হয়ে এলো। প্রিয়ন্তী শাড়ি পরানোর হাত থামিয়ে ঠিক করে শোনার চেষ্টা করলো কারা এসেছে। বাইরে গিয়ে দেখলো ওর মা আর ভাই এসেছে। হায় আল্লাহ! প্রিয়ন্তী এবার ওর মুখের দিকে চেয়ে আবার বাইরে চাইল। অয়নের হাতে প্রণয় মিষ্টি আর ফলমূলের প্যাকেট দিয়েছে। প্রান্তিকের হাতে দিয়েছে চকলেট বক্স। সে ওগুলো পেয়ে বেজায় খুশি, দৌড়ে মামার কাছে এলো। প্রিয়ন্তীর মা এসে প্রিয়ন্তীর সামনে দাঁড়িয়ে বলল, কই রে, আমার ছেলের বউ কই? এভাবে সামনে দাঁড়িয়ে আছিস কেন? সর। প্রিয়ন্তী একপাশে দাঁড়িয়ে অয়নের দিকে চাইল। ওকে তো বলেনি যে প্রণয় দেখতে আসবে, তাহলে ভং করার কি ছিল? এখনো যা করে রেখেছে, এসব কি হবে? প্রণয়ের মা পহেলিকা অনুর মুখে হাত দিয়ে থুতনি ধরে চুমু খেলেন। অনু বিছানায় বসে আছে, তার অস্বস্তি লাগছে। যদিও প্রহেলিকা বেগমকে আগে থেকেই চেনে, তবুও খুব কম মেলামেশা হয়েছে ওর। পহেলিকার সাথে আনা ব্যাগ থেকে একটি স্বর্ণের আংটি বের করে ও ডান হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিল। অনু পুরোটা সময় ঝড় বস্তুর মতো বসে রইল একভাবে। প্রহেলিকা স্মিত হেসে বলল, কেমন আছে আম্মাটা? অনু একটু চমকে উঠল। এতটা সময় যে সে প্রণয়কে নিয়েই ভাবছিল। এবার আমতা আমতা করে বলল, জি আন্টি, ভালো। আচ্ছা। এ প্রিয়ন্তী, তুই ওকে এই গরমে শাড়ি কেন পরতে দিয়েছিস? আরে আমরা কি বাইরের কেউ যে সেজে গুজে দেখাতে হবে? প্রিয়ন্তী ফুলে ফেপে উঠল ভেতর ভেতর। অয়ন্ত তাকে বলেনি যে কারা দেখতে আসবে, শুধু বলেছে আগামীকাল ছেলেপক্ষ আসবে। মেয়ে দেখার ঝামেলায় আর গেলেন না প্রহেলিকা। অয়ন প্রিয়ন্তী আর অনুকে তাড়া দিল খাবার সাজাতে। আজ টেবিল সেট করা হয়েছে। প্রণয় আর প্রান্তিক আগে আগে বসলো। অয়নও পাশেই বসে এটা ওটা কথা বলল। প্রহেলিকা মেয়ের বাড়ি এসেছে বলে পরে খাবেন বললেন, কিন্তু অয়ন একসাথেই বসতে বলল। অনু প্রণয়ের সামনে আসতে চাইল না, তাই ওকে আর জোর করেনি প্রিয়ন্তী। বিয়েতে যে রাজি হয়েছে এই অনেক। খাবার সাজিয়ে দিতে গিয়ে প্রিয়ন্তী বারবার শুকনো ঢোক গেল। খাবারের স্বাদ নষ্ট করে ফেলেছে যে নিজ হাতে। অয়ন ভালো করেই ধরে ফেলবে এরকম বিষাদ খাবার অনু রান্না করবে না। ওর রান্নার হাত খুব ভালো। সবাইকে খাবার দিয়ে ও টেবিলের পাশেই দাঁড়িয়ে রইল। অয়ন সবার আগে মুখে দিতে চোখ মুখ কুঁচকে ফেলল। এ কি রান্নার বাহার! ওর মুখের এক্সপ্রেশন প্রিয়ন্তী বুঝত। কাঁদো কাঁদো মুখটাতে জোর করে হাসি আনার চেষ্টা চালিয়ে বলল, ওই আসলে হয়েছে কি, চা করতে গিয়ে তাকের উপর থেকে চিনির বয়াম নিতে গিয়ে সব চিনি খাবারে পড়ছিল।
ততক্ষণে ওদের তিনজনের অবস্থাও একই রকম, কেউ আর খেতে পারল না। প্রিয়ন্তীর দিকে তাকিয়ে ওর বেহাল অবস্থা বিবেচনা করে কেউ আর খাবার নিয়ে কথা তুলল না। প্রিয়ন্তী প্রথমে লবণ দিয়েছিল খাবারে, পরে কি করবে ভাবতে ভাবতে চিনি দিয়ে সামনে এনেছে, এতে যদি তেতোভাব কমে। প্রণয় আর প্রহেলিকা বিয়ের দিন তারিখ ঠিক করে চলে যায়। সেদিন আর প্রণয় অনুর সাথে দেখা করার সুযোগ পায় না, দেখবে কিভাবে? তার সামনে তো মহারানী আসলোই না। আশ্চর্য লাগে, বিয়েটা হোক, দিনটা চোখের পাতায় নিয়ে ঘুরবে। প্রণয় বলেছিলাম যে বিয়ের আর আছে 4 দিন, শুক্রবার আসতে দেরি নেই। তুই আজকে তোর মামাদের বাড়ি দাওয়াত দিয়ে আয়। প্রণয় তখন খেতে বসেছে, মায়ের কথা শুনে বিরক্তি স্বরে বলল, আমি ওই বাড়ি যাব না মা, তোমার ভাইয়ের বাড়ি তুমি যাও। দেখ বাবা, তোর বাবা নেই, বিয়ের দাওয়াত তো দিতে হবে। সে দাওয়াত নিয়ে কে দৌড়ঝাঁপ করবে? তোকেই করতে হবে। তোর মামার বাড়ি যেতে সমস্যা কি? প্রণয় পেট রেখে উঠে বলল, সমস্যার কথা তুমি জানো মা, আমি এক কথা কতবার বলবো? আহা, আগে কথা ধরে বসে আছিস কেন? তখন কি আর তোর মামা মন থেকে ওই ব্যবহার আচরণ করেছে? যেভাবে করুক না কেন মা, তুমি বোঝার চেষ্টা করো একবার। মামিও আমায় সহ্য করতে পারে না। আমি কেন যাব ওই মামার বাড়ি, তাও আমার বিয়ের দাওয়াত নিয়ে? তোমার ভাই তুমি যাও, নইলে তোমার মেয়ে আর মেয়ে জামাইকে পাঠাও। উফ, এখনো ওসব বলছিস? তো কি বলবো? তোমার ভাই ভাবছিল কেমন করে আমি তার মেয়েকে বিয়ে করে নেব। দেশে মেয়ের অভাব, মামার মেয়েকে বিয়ে করতে হবে। মানুষ করে না বিয়ে? ওরকম কত ভাই বোনদের বিয়ে হয়। প্রণয় চেয়ারের হাতল থেকে শার্ট নিতে নিতে বলল, হয় মা হয়, কিন্তু আমার সাথে মিতুর বিয়ে হয় না। আমি ওকে আর প্রিয়ন্তীকে এক নজরেই দেখি। মামা সেদিন আমার সাথে কেমন ব্যবহার করেছে তুমি শুনলে না? এরপর আবারও বাড়ি যাব। যাবি? প্রণয়ও তেরা গলায় বলল, আমি যাইবার পারুম না। বিয়ের দাওয়াত দিতে হয়, মুরব্বীরা না গেলে বিয়ে হয় প্রণয়? তোর বাবা বেঁচে নেই, মামা চাচাদের সাথে খারাপ ব্যবহার দেখাবি না প্রণয়। প্রণয় মায়ের সাথে খুব একটা তর্ক করে না, মাকে সে প্রচুর ভালোবাসে। ও জানে মা চায় তার ভাই বোনদের সাথে তার সম্পর্ক অটুট থাকুক। প্রণয় অবশেষে বলল, আগামীকাল সকাল সকাল তুমি আমি যাব নানুর বাড়ির দাওয়াত দিতে। অনু, নে ধর, প্রণয় কি বলবে? অনু লজ্জা পায়, সাথে ভয়ও হয়, মন মাঝারে। এই সময় আবার প্রণয় তাকে কি বলবে? আর একদিন পর বিয়ে, আগামীকাল হলুদ দেয়া হবে। বাড়িতে ওর খালারা ফুপিরা এসেছে। এত মানুষের মাঝে নাকি ও প্রণয়ের সাথে কথা বলবে, তাও আবার এই প্রণয়ের সাথে যে একদম অনুকে সহ্য করতে পারে না। অনু বিরক্ত হয়ে একটু দূরে গেল, মোবাইল কানে চেপে ধরে। বলুন। বিয়ের বেনারসি কি রঙের নিবি? মা একটা লাল কিনেছে, তোর লাল পছন্দ? অনু হ্যাঁ না কিছুই বলল না। প্রণয়ের সাথে ওর সম্পর্ক সাপে নেওলে। প্রণয় যেমন সব ভুলে সংকোচহীন কথা বলে, অনু তা পারে না। ওকে চুপ থাকতে দেখে প্রণয়ের রাগ হলো। ও চাইছিল না অনুকে বিয়ের এই কয়দিন বকাঝকা করতে। তবে ধৈর্যের বাঁধ ভাঙল যখন মিনিট 10 পরও অনুর উত্তর পেল না। আশ্চর্য, অনুকে মোবাইল কানে রেখে অনু অন্য কাজ করছে নাকি মজা নিচ্ছে? প্রণয় ধমকে উঠল, কথা বলছিস না কেন? মোবাইল হাতে নিয়ে কি ঘুমিয়ে পড়েছিস? বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত ঘুমাবি বলে সিদ্ধান্ত নিয়েছিস? আশ্চর্য। অনু কেঁপে উঠল ধমকের শব্দে। এ কি মানুষ রে বাবা! বিয়ের আগের দিন ও হবু বউকে ধমকায়। এই ছেলে কিনা ওর স্বামী হবে, যার সাথে সারা জীবন থাকতে হবে। অসহ্য। অনু আচমকা কি ভেবে কাঁদা শুরু করে দিল। প্রণয় ওপাশে বিরক্ত হয়ে কল কেটে দিল। এই মেয়ে মানুষ হবে কবে? এদিকে অনুর কান্না দেখে বাড়ির সকলে এগিয়ে এলো। কি হয়েছে কি হয়েছে জিজ্ঞেস করাতেও সবাইকে বলল না কি হয়েছে। ও নিজেও বুঝল না ওর আসলে হয়েছে কি, শুধু জানে অসহ্য লাগছে। অয়ন এসে প্রিয়ন্তীকে জিজ্ঞেস করলো, তোমার ভাই আবার বকেছে আমার বোনকে? প্রিয়ন্তী কাজ করতে করতে অতিষ্ঠ হয়ে জবাব দিল, আমার ভাইয়ের খেয়ে কাজ নাই? তাহলে ও শুধু শুধু কাঁদবে কেন? প্রিয়ন্তী কিছু না বলে বের হয়ে গেল অন্য কাজে। অনু এসে ভাইয়ের কাছে আবার নালিশ জানালো। প্রণয় তাকে আজও ধমকেছে। অয়ন বোনের গায়ে হলুদের অনুষ্ঠান করবে নিজ বাড়ির উঠোনে। একপাশে প্যান্ডেল সাজানো হয়েছে, তাই পুরো বাড়িতে লাল নীল মরিচবাতি লাগিয়েছে, যা রাত হতেই আলো দিয়ে পরিবেশ উজ্জ্বল করে রাখছে। অনুকে হলুদের জন্য সাজানো হচ্ছে। পরনে হলুদ সিল্কের শাড়ি আর হাতে পায়ে গায়ে হলুদের গাঁদা ফুলের সাজসজ্জা। চোখে হালকা কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক তার সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে।
মাথার চুল খোপা করে গাঁদা ফুলের মালা পেঁচিয়ে দেওয়া হয়েছে, যা তাকে একদম সোনার বরণ মেয়ে করে তুলেছে। উঠোন জুড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের হই হুল্লোড়। কেউ হাসছে, কেউ হাততালি দিচ্ছে, আবার কেউ গানের তালে তালে নাচে। বড়রা অনুকে নিয়ে এসে প্যান্ডেলে বসানো। সকলে একে একে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে আর আশীর্বাদ করছে সুখী হওয়ার জন্য। পাশেই দাঁড়িয়ে আছে অয়ন। বোনের উজ্জ্বল হাসি দেখে তার চোখে ভালোবাসা আর আবেগের মিশ্রণ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্যান্ডেলের আলো, হাসির রোল আর বিয়ের সানাইয়ে ওঠানটা যেন এক স্বপ্নময় আনন্দের জায়গায় পরিণত হয়েছে। অয়নের মনে পড়ে গেল মা বাবার মুখটা। আজ যদি তারা বেঁচে থাকতেন, হয়তো অয়ন যা ব্যবস্থা করেছে তার চেয়েও ভালো করতে পারতেন। অয়ন সব সময় চেষ্টা করে তার বোনকে সবচেয়ে ভালোটা দিতে। ও নিজ মনে প্রশ্ন করে, ও কি বোনের বাবার অপূর্ণতা পূরণ করতে পারছে? ছোট অনুর বিয়ে। অয়ন নিজ ভাবনায় ডুবেছিল বলে প্রিয়ন্তীকে খেয়াল করেনি। প্রিয়ন্তীর কথায় হুঁশ ফিরল। প্রিয়ন্তীর চোখে জল টলমল করছে। আশ্চর্য, ননদের বিয়ে হবে ভেবেই কাঁদতে হবে? ও কি দূরে যাবে? ওর ভাইয়ের ঘরেই যাচ্ছে না। মেয়ে জাতিকে বোঝা কষ্টকর। চলো, তুমি হলুদ লাগাবে না? অয়ন ঢোক গেলে বলল, লাগাবো? তুমি লাগাবে না? আমি লাগিয়েছি, তুমিই বাতাচ্ছ। অয়ন হেঁটে বোনের পাশে বসে হলুদের বাটি থেকে হলুদ তুলে কপালে লাগিয়ে দিল। অনু ওকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল। অয়নের বুকটাও কেঁপে উঠল, তবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করল। আর যাই হোক, পুরুষ মানুষদের সবার সম্মুখে কান্না করা নিষিদ্ধ। সেই তখন থেকেই অনু কাছে চোখের পানি নাকের পানি এক করে। ওর বড় খালার মেয়ে শুভা এসে কানে কানে বলল, বাড়ির পেছনে চল। অনু কিছু না বলে শুভার মুখের দিকে চেয়ে রইল। বুঝতে চেষ্টা করল এই এত রাতে ও বাড়ির পেছনে যাবে কি মরতে। শুভা ওকে হাত ধরে টেনে তুলল। ফোপাতে ফোপাতে ওর সাথে হাঁটল অনু। এ কি, এখানে আনলি কেন? প্রণয় ভাই এসেছে, দেখা করতে চেয়েছে, তাই আনলাম। ওই যে ভাইয়া। আচ্ছা, আমি গেলাম। অনু একটু দূরে প্রণয়কে দেখেই আতকে চোখ বড় বড় করে তাকালো। আয় হায়, এই শুভাটা ওকে এজন্য এখানে এনেছে এই রাতের বেলা? প্রণয় কেন এসেছে এখন? আজ বাদে কাল বিয়ে, তবুও প্রণয়কে ভয় পায় অনু। ভাবা যায় প্রণয় এগিয়ে এলো। অনুর সামনে দাঁড়িয়ে মিষ্টি একটা হাসি দিয়ে জিজ্ঞেস করলো, ভয় পাচ্ছিস কেন আমাকে? অনু চোখ মুখ শক্ত রাখার চেষ্টা চালালো। সফল হলো কিনা বুঝতে পারল না। জিহ্বার আগা দিয়ে ঠোঁট ভেজানোর প্রয়াস চালিয়ে বলল, বাবা, ভয় কেন করবে? আপনি কি বাঘ না ভাল্লুক? প্রণয় সাদা পাঞ্জাবির কলার দুই হাত দিয়ে ঠিক করতে করতে ঠোঁট উল্টে বলল, আসলেই তাই, ভয় কেন করবি? এখন এদিকে আয়, হলুদ লাগাই। অনু চমকে তাকালো। প্রণয়ের গায়ে হলুদের দাগ নেই, অথচ ভাবি বলেছিল ও বাড়িতেও হলুদ লাগানো হচ্ছে। ওর চোখের চাউনিতে প্রণয় বুঝি বুঝলো ব্যাপারটা, নিজেই বলল, হলুদ আমাকে কেউ লাগাতে পারিনি, আমি লাগাতে দেইনি। ওসব আমার পছন্দ না, কিন্তু তুই লাগিয়ে দিবি, আয়। প্রণয় ওর দিকেই চেয়েছিল পুরোটা সময়। ওকে আজ দেখতে এত সুন্দর কেন লাগছে? হলুদের ফুলকন্যা বলে প্রণয়ের ঘোর লেগে গেল। ওকে পরখ করতে করতে বলল, তুই নিজেই একটা হলুদ রং পাখি, এদিকে আয়, মিশিয়ে দেই। বলেই অনুর বাহু খপ করে ধরে টেনে আনলো নিজের দিকে। অনু হক চকিয়ে উঠল। এই প্রথম প্রণয়ের এত কাছে চলে এসেছে ও। ব্যাপারটা নিয়ে মন মাঝারে উত্তাল ঢেউ বয়ে উঠল। যেন কেউ জানি ওর ভয় হলো, যদি কেউ চলে আসে এদিকে। এভাবে দেখে কি মনে করবে সবাই? কেউ আসবে না, সবাই ব্যস্ত। অনু অনু প্রণয়ের কথায় ফিরে যায় প্রণয়ের দিকে। ওর চোখে চোখ পড়তেই হুট করে লজ্জারা চেপে বসে ওর সর্বাঙ্গে। প্রণয় ততক্ষণে বাহু ছেড়ে দু হাতে ওর কোমর জড়িয়ে ধরেছে শাড়ি ভেদ করে। অনুর সর্বশরীর কেঁপে উঠল প্রণয়ের স্পর্শে। চোখ স্বাভাবিকভাবেই বড় হয়ে গেল। প্রণয় সময় ব্যয় করল না, খুবই কাছে এসে দুগাল ওর গালের সাথে চেপে ধরল। অনুর শ্বাস বন্ধ হয়ে এলো। বুকের মাঝে কেউ ঢিপ ঢিপ করে হাতুড়ি পেটালো। কিছু বলার ভাষা অনু হারিয়ে ফেলল। প্রণয় দুগালে একইভাবে হলুদ লাগিয়ে নিল। অনু নড়চড় করছে না, ব্যাপারটা সে খেয়াল করেছে, তবে মুখে কিছু বলল না। ও বুঝতে পারছে ওর মনের অবস্থা। তার বোকা পাখি। আজ এইটুকুতেই জমে বরফ হয়ে গেলি? তুই কাল রাতে কি করবি? এখন ছাড় পেলেও কাল রাতে পাবি না, মনে রাখিস।
একদম পাবি না, সব দিক থেকে ছুঁয়ে দিব, প্রমিস। অনু সময় নিয়ে মুখ খুলল। কানের পাশ দিয়ে কি গরম ধোঁয়া বের হচ্ছে নাকি? কিন্তু কেন? অনু আমতা আমতা করে বলল। আমি ঘরে যাব, শুভা চলে গেছে। প্রণয় হাসল, ওভাবেই বলল। পালাই পালাই করছিস কেন? কাল পালিয়ে যাবি কোথায়? সে আমার কাছে আসতে হবে। অনু দৌড় লাগালো বাড়ির দিকে, যেতে যেতেই বলল। আমি যাব না আপনার বাড়ি। প্রণয় দাঁড়িয়ে হাসলো ওর চলে যাওয়ার পানে তাকিয়ে। পকেট থেকে ফোন বের করে আলো জ্বালিয়ে নিজের বাড়ির রাস্তা ধরতে ধরতে গিয়ে উঠল। তোমার ঘর বাড়ি আমার লিখে দিব বুঝিয়ে, তোমায় নিয়ে যাব হয় পৃথিবীকে জানিয়ে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, তুত্তুর 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 সানাই বাজিয়ে। আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, আরে যাবে তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আজ সকাল থেকেই প্রণয়দের বাড়ির চিত্র অন্যরকম অন্য দিনের তুলনায়। প্রণয় বছরখানেক আগে ঢাকায় চাচার সাহায্য নিয়ে কাপড়ের দোকান দিয়েছে। মাসের পর মাস ওখানেই থাকতে হয়, ব্যবসা সামলাতে হয় তার একার। গ্রামে আসে মাঝে মাঝে, মা বোন গ্রামেই থাকে। এছাড়াও তার প্রিয় শখের নারীর আবাসও এখানেই, এই মেদিনীপুরে। বাবার রেখে যাওয়া জমি জমারও অভাব নেই। বিশাল জমির উপরে ঘর উঠিয়েছে ইট দিয়ে। বলা যায় এই গ্রামে এখন প্রণয়ের সংসারের অবস্থাই বেশি সচ্ছল। 3টে বেডরুম, একটা বসার রুম আর কিচেন রুম রয়েছে প্রণয়ের। ওর আর ভাই নেই, বোনটারও বিয়ে হয়ে গেছে, তাই আপাতত বাড়ি একতলা কমপ্লিট করেছে, বাকিটা পরে ধীরে ধীরে করা যাবে। অয়ন আর প্রিয়ন্তীর বিয়েটা এভাবে ধুমধাম করে করা হয়নি, তখন পরিস্থিতি এমন ছিল না। আর ওরাও প্রিয়ন্তী আর অয়নের 3 বছরের সম্পর্ক মানতে চাচ্ছিল না। যার ফলস্বরূপ একদিন অয়ন এসে প্রিয়ন্তীকে নিজের সাথে করে নিয়ে চলে গেল কাউকে না জানিয়ে। পরের দিন খবর এলো দুজনে বিয়ে করে নিছে। পহেলিকা মেয়ের সাথে অভিমান করে 7 মাস কথা বলা বন্ধ করে রেখেছিলেন, কিন্তু মেয়েকে আর ভুলতে পারলেন না, তাই মেনে নিলেন। এই যে আজ প্রণয়ের বিয়ে, বাড়িতে এত আত্মীয় স্বজন এসেছে, অথচ ভাইয়ের বিয়ের দিন বোন নেই। আসবে কি করে? ওদিকে কে সামলাবে? এ কি, প্রিয়ন্তীর শ্বশুর শাশুড়ি আছে যে তারা সব সামলাবে? তবে অনয় বলেছে বিয়ে শেষ হলে প্রণয় আর অনুর সাথে প্রিয়ন্তীও বাসায় যাবে। এদিকে ওর খালা ফুপুরা মামিরা মিলে সামলাবে, আর পরের দিন তো এমনিতেই এ বাড়ি থেকে সবাই ও বাড়ি যাবে, তখন না হয় আসবে। প্রণয়ের মামারা, চাচারা, খালারা এসেছে, তাদের ছেলে, ছেলের বউ, মেয়ে, মেয়ের জামাইরা এসেছে। সকাল সকাল উঠে সবগুলো প্রণয়ের বিয়ের গাড়ি সাজাতে ব্যস্ত হয়েছে। মাসখানেক আগে প্রণয় নিজেই একটা প্রাইভেট কার কিনেছে। সব সময় তাকে যাতায়াত করতে হয়, তাই টাকা হাতে হতেই কিনে ফেলেছে। বাচ্চারা সেখানেই দৌড়ঝাঁপ করছে। প্রণয়ের বড় চাচাতো ভাইয়ের বউরা ওকে গোসল দেওয়াতে নিয়ে গেল। সবগুলো ভাই মিলে গোসল করিয়ে দিল। এরপর প্রণয়ের মায়ের রুমে মেঝেতে এক ধাবা চাল রেখে তার উপর পাটি বিছিয়ে বসতে দিল। কলাপাতার নতুন পাতার নেউস এনে হাতে ধরিয়ে দিল। এটা নাকি নিয়ম। প্রণয়ের রুমে ফুল দিয়ে সাজানো হচ্ছে। ওর কাজিনরা সকাল সকাল গোলাপ আর রজনীগন্ধা ফুল এনেছে বাসর সাজাবে বলে। আপাতত সবাই ওখানেই আছে। দুপুরে নামাজ পড়ে বের হবে বউ আনতে। প্রণয়ের মা ঘরে এসে ছেলের বউয়ের জন্য রাখা সব গহনা নিয়ে ছেলের পাশে বসে এক এক করে দেখালো। এসব ওর নজরেই রাখতে বলল। বাড়িতে এখন অনেক মানুষ, কার নজরে পড়ে আর কে নিয়ে নেয় বলা যায় না। প্রণয় এগুলো নিয়ে ভাবতে লাগলো, বউ সাজলে অনুকে প্রতিদিনের তুলনায় আরও বেশি সুন্দর লাগবে, তাই না? আচ্ছা, কেমন দেখাবে যখন ও লাল বেনারসি পরে কবুল বলে ওর বউ হবে? যখন রাতে প্রণয়ের ঘরে আসার অপেক্ষায় অনু বিছানায় ঘোমটা দিয়ে বসে রইবে, ভাবতেই বুকের ভেতর শীতল স্রোত বয়ে গেল। ওর কানের কাছে এসে বন্ধুরা নানা রকম বাণী শোনাতে লাগলো। প্রণয় শুধু মুখে হাসি ঝুলিয়ে বসে রইল, মুখে কিছুই বলল না, শুধু প্রহর গুনে চলল কখন বর বেশি গিয়ে বউ আনবে। অনুর গায়ে সবুজ রঙের সিল্কের কাতান শাড়ি জড়ানো। ওর পাশে শুভাসহ আরও অনেক কাজিন সমাজ বসে রয়েছে। অনুর 2 হাত ভর্তি লাল মেহেদি দেয়া হয়েছে, সেগুলোই শুকানো হচ্ছে 2 হাত মেলে ধরে। ওর সাথে বাকিরাও মেহেদি লাগাচ্ছে।
একটু পরেই অনুকে গোসল করাবে ওরা। গ্রামের বিয়েতে বউয়ের গোসল দেওয়াও একটা অন্যরকম সুন্দর ও মজাদার মুহূর্ত। সবগুলো ভাই বোন বউয়ের মাথার উপর এক হাত করে রাখবে, তারপর সবগুলো এক এক করে বউয়ের সামনে গিয়ে পেছন ফিরে মাথার উপর পানি ঢালার চেষ্টা করবে। কেউ সফল হবে, আবার কেউ বিফল হবে। প্রান্তিক শুধু অনুর পাশে বসে নিজের ছোট্ট দু হাত দেখছে। ওর হাতেও সুভার ছোট্ট বোন সুহা মেহেদি লাগিয়ে দিয়েছে। প্রান্তিক আজ সকাল থেকেই ফুপির পাশে পাশে থাকছে। আবুটা সবসময় বাইরে রান্নাবান্নার ওখানে দাঁড়িয়ে তদারকি করছে, আর প্রিয়ন্তী অন্যান্য কাজ করছে। কার কখন কি লাগে না লাগে। দুপুরের আগেই গোসল করিয়ে এনে লাল সুতির কাপড় পরিয়ে দিল অনুকে। বর আসবে, বউয়ের লাগেজ সাজিয়ে তারপর অনুকে সাজাবে সবাই মিলে। দুপুরের আজানের কিছু সময় বাদেই বাইরে হইচই শোনা গেল। বর এসেছে, বর এসেছে। প্রান্তিক মামাকে দেখে দৌড়ে গেল। ওর মাথায় আসলো না বর কই এসেছে। এসেছে তো ওর মামা। অনুর কাজিনরা মিলে গেট সাজিয়েছে। প্রণয়কে মিষ্টি শরবত খাওয়ানো হলো। তারপর 5,000 টাকা ডিমান্ড করে ভেতরে আসতে দেয়া হলো। একদল মেয়ে এলো অনুর ঘরে প্রিয়ন্তীর সাথে। অনু ওদের বসার জায়গা করে দিতে বলল। ওরা প্রিয়ন্তীর খালাতো মামাতো বোন। প্রিয়ন্তী আবার বাইরে গেল। একটা মেয়ে এসে অনুর পাশে বসে বলল, যাও চেঞ্জ করে আসো, তোমাকে আবার সং সাজতে হবে। অন্য একটা মেয়ে বলল, আহা, এইভাবে কেন বলছিস সিথি? সিথি মেয়েটা মুখটা গোমঠ বেঁধে একপাশে বসে রইল। ওকে দেখে বোঝা গেল এখানে ও কমফোর্ট পাচ্ছে না। অনু বুঝল না এরকম করছে কেন এই মেয়ে। ও হলো প্রিয়ন্তীর বড় মামার মেয়ে সিথি। অনু একে চেনে, এর আগেও কয়েকবার দেখা হয়েছে। সেই প্রথম থেকেই মেয়েটা একটু অন্যরকম। ওর সাথে কখনো কথা বা মেলামেশা হয়নি অনুর। শুভা ওকে চেঞ্জ করিয়ে এনে লাগেজ থেকে সব বের করে সাজানো শুরু করলো। শুভা নিজেই পার্লারে কাজ করে, তাই ও খুব সুন্দর করে সাজাতে পারে। শুভা নিজ দায়িত্বে ওকে সুন্দর করে সাজিয়ে দিল। আয়নায় মুখ দেখার পর অনু নিজে নিজেই লাজ পেল। ওকে একদম নতুন বউ লাগছে। অয়ন এসে সাজানোর পর একবার দেখে গেছে বোনকে। কাল প্রিয়ন্তের কান্নায় বিরক্ত লাগলেও আজ নিজেরই চোখ বারবার ভিজে আসছে। আজ থেকে বোন তার পরের ঘরে চলে যাবে। ওর আর দায়িত্ব থাকবে না, সব দায়িত্ব প্রণয়ের হাতে চলে যাবে। প্রণয় এখন যেমন ভালোবাসে বাকিটা জীবন সেরকম ভালোবাসবে তো। চিন্তায় মাথার মাঝে দপদপ করছে অয়নের। তার বাবা মা নেই, বোনের কথা আলাদা করে কে চিন্তা করবে ও ছাড়া। প্রণয়দের বাড়ির সবাইকে খাওয়া দাওয়া করানো হলো। এরপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ের কাজ শেষ হতেই প্রণয় আর অনুকে পাশাপাশি বসানো হলো। ওদেরকেও খেতে দেওয়া হলো। দুজনে অল্প খেয়ে আর খেলো না। অনু থেমে থেমে কাছে। প্রণয়ের মেজাজ চড়ে উঠছে ওর কান্না দেখে। আশ্চর্য, বিয়েই তো করছে, ফাঁসির রশিতে তো আর ঝুলিয়ে দেয়নি কেউ। তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এখনো বউ নিয়ে যাওয়া হয়নি। মুরব্বীরা তাড়া দিল বারবার। প্রিয়ন্তী তৈরি হয়েছিল সাথে যাবে বলে, তবে অয়নের মনের অবস্থা বুঝে আর গেল না। কথা হলো সকালে যাবে ও। অয়ন যদিও যেতে বলল, তবুও সে গেল না। অনুকে গাড়ি থেকে হাতে ধরে প্রণয় বের করলো। আসার সময় ও মেয়েটা গাড়িতে বসে বসে কেঁদেছে। প্রণয় বসলো বাবা মায়ের বাড়ি থেকে ভাইকে ছেড়ে চলে আসতে হয়েছে বলেই ওর মনের অবস্থা দুর্বিষহ। দুজনের কথা হয়নি একটাও। সেই যে অয়ন অনুর হাত নিজের হাত থেকে প্রণয়ের হাতে তুলে দিয়েছিল সেভাবেই ধরে এসেছে। প্রণয় খেয়াল করেছে বারবার করে অনুর হাত ঘেমে ভিজে যাচ্ছিল প্রণয়ের হাতের মুঠোয়। গাড়ি থেকে নামতেই প্রণয়ের মা এলো ডালা নিয়ে। মিষ্টি নিয়ে বউকে মিষ্টিমুখ করিয়ে ঘরে তুলতে হয়। সবশেষে প্রহেলিকা ছেলের বউয়ের দু হাতে স্বর্ণের মোটা বালা পরিয়ে ঘরে তুললেন। প্রণয় হাত ছেড়ে দিল। অনুকে নিয়ে প্রহেলিকা ফ্যানের কাছে বসালেন। প্রণয় মাথার পাগড়ি খুলে অনুর কোলে রেখে গেল অন্যদিকে। এখন এখানে তার জায়গা নেই। বাড়ির মহিলারা বউ দেখবে, আর তার দেখার সময় কই। সমস্যা নেই, আজ রাতটা তো ওর হাতে। না ঘুমিয়ে সারা রাত দেখবে। প্রণয়ের বড় চাচার বড় ছেলের বউ আর তার ছোট ছেলে সে ঘরেই উপস্থিত ছিল। অনুকে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে সজীব। ওর চাহনি খেয়াল করে সজীবের বড় ভাবি সুমি বলল, এইভাবে দেখো না, একবার মার খেয়েছিস মনে নেই? আজ আবার ওই নোংরা চোখে চাইলে প্রণয় চোখ তুলে নেবে। সজীব কুটিল হেসে বলল, একবার পেরেছে বলে এবারও পারবে? আর না, 4 বছরের প্রতিশোধ
তোলার সময় এসে গেছে ভাবি। জলে নামবো কেবল, সেই জল ঘোলা করে নোংরা করতে যা করার সব করব। সুমিও দেবরের সাথে তাল মিলিয়ে বলল, আমি তোর সাথে আছি সব সময়। প্রণয়ের রুমে মাত্রই এনেছে অনুকে। পুরো ঘরে চোখ বুলিয়ে মাথা নামিয়ে নিচু করে রাখল। প্রণয়ের কাজিনরা নানা রকম কথা বলে ওকে লজ্জা দেওয়া শুরু করলো। এই লজ্জা থেকে বাঁচাতে এলো প্রণয় নিজেই। ও আসতেই সবগুলো হেসে হো হো করে রুম থেকে চলে গেল। প্রণয় দরজা বন্ধ করে দিল। অনু বিছানার সামনে দাঁড়িয়ে আছে মাথা নামিয়ে। প্রণয় হেঁটে কাছে চলে এলো, সামনে এসে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, মাথা নামিয়ে কেন? অনু কি বলবে ভাবতে ভাবতে প্রণয় আবারও বলল, আমি আমার বউকে ভালো করে দেখতে পারিনি, দেখতে চাই। অনু চমকে ওর দিকে চাইল মাথা তুলে। প্রণয় বুকে হাত দিয়ে ঢং করে মাশাল্লাহ বলে বিছানায় চিত হয়ে শুয়ে বলল। অনু আবারও লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। প্রণয় ওকে মুখ লুকাতে দেখে এক হাত বাড়িয়ে অনুর ডান হাত ধরে হ্যাঁচকা টানে নিচের দিকে ফেলল। শরীরের ভারসাম্য হুট করে হারিয়ে অনু পড়ল ঠিক প্রণয়ের বুকের উপর। মুখ তুলে দেখল সে প্রণয়ের অনেক কাছে চলে এসেছে। উঠতে চাইলে প্রণয় আরও বল প্রয়োগ করে চেপে ধরল। ফিসফিসিয়ে বলল, আজ আর পালাতে পারবি না। পালানোর সব রাস্তায় আমি নিজ হাতে বন্ধ করে দিয়ে এসেছি বউ। সকাল শুরু হয়েছে অনেক আগে। দেয়াল ঘড়িতে সময় জানান দিচ্ছে 9টা বেজে গেছে। অনু ঘুমিয়ে আছে। লম্বা লম্বা ভেজা চুলগুলো বিছানার চারপাশে ছড়ানো। প্রণয় ওর মাথার কাছেই বিছানার হেডবোর্ডের সাথে পিঠ ঠেকিয়ে বসেছে। ওর ডান হাত অনুর মাথার চুলের ভাঁজে ডুবে আছে। অনু ঘুমিয়েছেই ফজরের পর। ওর নাজুক পাতলা শরীর এখন দুর্বল, থেমে থেমে শ্বাস নিচ্ছে। এদিকে দরজায় এসে বারবার অনুকে ডাকছে সবাই। প্রণয় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে উঠে দরজা খুলে দিল। কে মেরেছে এই সকাল সকাল? প্রণয়ের নানিমা লাঠিতে ভর দিয়ে এগিয়ে এলো রুমের ভেতরে। কে মরবে? তুই জিন্দা আসোস, তা নাতি বউ উঠে না কে? তুই আবার বেশি বেশি করে মেরে ফেলিস নাই তো? উফ নানি, এসব কি কথা? তুমি যাও, ও ঘুমাচ্ছে। প্রণয়ের নানিমা বিছানার দিকে এসে বললেন, অত দরদ করিস, তুই আজ একদিন না হতেই হবে ডাকি তোল। সবাই নতুন বউ দেখবো তো। আজ কম ঘুমাক, কাল বেশি ঘুমাইবো। প্রণয় আর পারল না। নানিকে যেতে বলেও আস্তে আস্তে ডেকে অনুকে তুলে দিল। পাতলা চাদর বিছানো ছিল ওর শরীরের ওপর, শাড়ি এলোমেলো। উঠে বিছানায় বসে চুলগুলো হাত খোপা করে নিল। এরপর বিছানা থেকে নেমে শাড়ি ঠিক করল। প্রণয়ের দিকে একবার চেয়ে চোখ নামিয়ে ব্রাশ বের করে রুমের সাথে লাগোয়া বাথরুমে গেল ফ্রেশ হতে। প্রণয়ও ওর পিছু পিছু গেল। গিয়েই বাথরুমের দরজা বন্ধ করে দিল। তা দেখে অনু চমকে উঠল। এই বদলোক আবার এখানে এখন কি কাজে এসেছে? প্রণয় হেসে হেসে বলল, এভাবে তাকিয়ে কি দেখছিস? কাল রাতে দেখিস নাই? মন ভরে নাই? অনু ব্রাশ শক্ত করে ধরে বলল, কাল রাতে তো তুমি তুমি করে বলছিলেন। প্রণয় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কখন? ওই যে তখন, এখন ভুলে গেছেন? ভুলে গেছি, মনে করিয়ে দে। কখন বলেছিলাম? অনু বুঝলো প্রণয় ফাজলামো করতে চাচ্ছে, তাই চোখ বুজে আবার খুলে বলল, তুই তুই করেই বলছিলেন। এখন যান, বাইরে যান, আমার প্রাইভেসি দরকার। প্রণয় অনুর হাত থেকে ব্রাশ খপ করে কেড়ে নিল। পেস্ট লাগাতে লাগাতে বলল, চল আজ এক ব্রাশ দিয়ে দুজনে ব্রাশ করি, আর প্রাইভেসির দরকার নেই। অনু চটে উঠল। এবারে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে হাত দিয়ে ইশারা করে বলল, এক্ষুনি বের হন। প্রণয় ব্রাশটা অনুর হাতে ধরিয়ে দিয়ে বের হয়ে গেল। অনু দাঁত খটমট করে আস্তে করে বলল, বদলোক। প্রণয় আর অনু একসাথে ডাইনিংয়ে এসেছে। অনু মাথা নামিয়ে মাথার উপর শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দিয়ে রেখেছে। প্রণয় ওর জন্য একটা চেয়ার টেনে দিয়ে বসতে বলল। তার পাশের চেয়ারেই প্রণয় বসলো। নিজ হাতে প্লেট, পানির গ্লাস সহ খাবার এগিয়ে দিল প্রণয় অনুকে। এর মাঝেই টেবিলে বসা সিধি নিজের খেতে নেওয়া খাবার সম্পূর্ণ না খেয়ে প্লেটে পানি ঢেলে হাত ধুয়ে উঠে গেল। প্রণয়ের ভাবান্তর হলো না, আগের মতোই পরোটার প্লেট এগিয়ে দিল অনুর দিকে। তবে অনু তাকিয়ে রইল সিধির চলে যাওয়ার পানে। অনু আর প্রণয় খাবার শেষ করে সোফায় বসলো সবার সাথে গল্প করতে। প্রণয়দের বাসায় মেহমানের জন্য রান্নাবান্নার আয়োজন করছে। বাড়ির সামনে খোলা ময়দানে ওর চাচারাই সব সামলাচ্ছে। সিধি আর ওর মা দাঁড়িয়ে আছে অনুর থেকে খানিক দূরে। সিধি মায়ের দিকে তাকিয়ে বলল, বিয়ে হতে না তুই দেখলে বউকে কত কেয়ার করা শুরু করেছে। আমার এসব সহ্য হয় না আম্মু। আমি কি দোষ করেছিলাম যে আমায় বিয়ে করলো না?
আমি বরং ওই মেয়েটার থেকে 1000 গুণ বেশি ভালোবাসি প্রণয়কে। এত অল্পতে অধৈর্য হলে চলবে? কিছুদিন যাক, দেখবি প্রণয় নিজেই তোর কাছে ধরা দিবে। আমি আছি না? দ্রুত কিছু করো আম্মু, আমি কিন্তু ওই মেয়েকে যে কোনো সময় যা কিছু করে দিতে পারি। প্রিয়ন্তী আর প্রান্তিক এলো সেই সময়ে। এসেই অনুর পাশে বসলো। অনু প্রান্তিককে কোলে তুলে নিল। প্রান্তিক নালিশ জানালো আম্মু তাকে আরও সকালে কেন আনেনি এখানে, তার মামার বাসায় অনু কেন একা থেকেছে, ওকে না সাথে এনে। প্রণয় অনুকে ভেতরে রেখে বাইরে এলো। সবটা নিজ চোখে দেখে নিতে হবে, কোথায় না আবার ভুল হয়ে যায় সবার কাজে। প্রণয়ের সামনে ওর বড় চাচার বড় ছেলে সবুজ এলো। সবুজ আর আরও কয়েকজন মিলে খাবার টেবিল নিচ্ছে। আর একটু পরেই আবার ও বাড়ি থেকে সবাই আসবে। প্রণয় সব খেয়াল করে দেখে রুমে গেল। বাথরুমে গিয়ে দেখলো ভেজা কাপড়গুলো বালতিতেই রয়ে গেছে। ও সব ধুয়ে নিয়ে এলো ব্যালকনিতে দিতে যাবে। সে সময় সিথি আর সাবিলা এলো। সাবিলা প্রণয়ের ছোট মামার মেয়ে, বয়স হবে অনুর মতো। প্রণয়কে কাপড় মেলতে দেখে সিথি বলল, বিয়ে করতে না করতেই দেখি বউভক্ত হয়ে গেলে, তোমাকে অন্যরকম মনে করেছিলাম আমি। প্রণয় ভাবলেশীন শক্ত গলায় বলল, কিন্তু আমি এমনই। সিথি হালকা কেশে বিছানায় বসতে বসতে বলল, না না, বেশ ভালো তো এসব। প্রণয় কথা না বাড়িয়ে কাপড় মেলে দিয়ে বাইরে গেল। সিথি হতাশ হলো। ও ভেবেছিল যে এসে কথা বলে গল্প করতে চাইলে প্রণয়ও তাল মেলাবে, কিন্তু সেরকম না হওয়াতে বিরক্ত হয়ে উঠে ও নিজ রুম থেকে চলে গেল। অনুর সাথে অনেকে এসে পরিচয় হচ্ছে। অনু কাউকে কাউকে চিনলেও অনেককেই চেনে না আজ এখানে। সুমি এসে পাশে বসে বলল, সমস্যা নেই অনু, সবাইকে চিনতে পারবা। ওই যে দূরে দেখছো ওয়েস্টার্ন পরা মেয়েটা, ওই মেয়েটার সাথেই তো আমাদের প্রণয়ের বিয়ের কথা বলা ছিল। অনু কিছুই বলল না, শুধু শুনল সুমির বলা কথাগুলো। তাহলে এই ব্যাপার, এজন্যই সিথি ওকে সহ্য করতে পারে না। অনু প্রণয়কে খুঁজল চোখ ঘুরিয়ে ঘুরিয়ে, তবে দেখা পেল না। এও দেখল না কেউ ওকে খুব বাজে কুৎসিত নজরে গিলে নেবার প্রচেষ্টা চালাচ্ছিল। অনু বিকেল হতেই ভাইয়ের বাড়ি যাবে বলে সব প্রস্তুত করে রাখছিল। এটা গ্রামের বিয়ের একটা সাধারণ ব্যাপার। বিয়ের পরদিন নতুন জামাই ও তাদের মেয়ে একদিনের জন্য বাবার ভিটায় বেড়াতে আসে। প্রণয় বাইরের কাজ শেষ করে ঘরে এলো। গরমে শরীর ঘেমে উঠেছে। এই মুহূর্তে ঠান্ডা পানি দিয়ে গোসল না দিলেই নয়। অনু চুল বাঁধছিল আয়নার সামনে দাঁড়িয়ে। প্রণয় রুমে এসে ওয়ার্ড্রোব থেকে প্যান্ট শার্ট বের করতে করতে অনুকে দেখল। অনু আয়নার ভেতর থেকেই প্রণয়কে দেখে মাথা নামিয়ে রাখল। আমি গোসল দিব, তুই গামছা নিয়ে আয়, সকালে বেলকনিতে দিয়েছিলাম। আচ্ছা, নিয়ে আসছি আমি। প্রণয় যেতেই অনু ব্যালকনির দরজা খুলে গামছা নিয়ে দরজা বন্ধ করে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, এই নিন। প্রণয় তখন গায়ে বডি ওয়াশ লাগাতে ব্যস্ত। ওভাবেই বলল, টাওয়েল বারে রেখে যা। আমি ভিজে যাব তো ভেতরে গেলে। প্রণয় ওর মুখের দিকে তাকিয়ে কিছু না বলেই হাত ধরে টেনে ভেতরে এনে জড়িয়ে ধরল। আরে আরে, কি করছেন? ভিজে গেলাম তো, শাড়ি নষ্ট করে দিলেন কেন? আশ্চর্য। প্রণয় ওকে বুকের সাথে লাগিয়ে বলল, তাতে কি, চেঞ্জ করে নিবি, এখন আমার সাথে গোসলটা করে নে। অনু দাঁত চিবিয়ে বলল, সবসময় ফাজিল পানা না, অসহ্য একটা। প্রণয় ওর কোমরের আশেপাশে সাবান লাগিয়ে দিতে দিতে বলল, তোরই তো জান, ফাইজলামোপনা সহ্য করে নে। অনু আর প্রণয় তৈরি হয়ে বের হয়েছে। প্রিয়ন্তী আগেই বাসায় চলে গেছে। অয়ন থেকে গেছে সে বোন আর শালক বাবুকে একসাথে নিয়ে যাবে। ওরা আসতেই অয়ন আর দেরি করতে চাইল না। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে প্রণয়ের জন্য। অনু গিয়ে ভাইয়ের পাশে বসলো সোফায়। প্রণয় ওর ডান পাশে বসতেই দূর থেকে সিথি এসে আদিক্ষেতা করে বলে অন্যদিকে চলে গেল। মাথা থেকে যে করেই হোক প্রণয়ের ওই অনুকে সরাতে হবে, তবেই না ও জায়গা পাবে। যতদিন প্রণয়ের মনে অনুর জন্য জায়গা আছে ততদিন ওই প্রণয় ওকে ভালোবাসবে না। আর যদি কখনো ভালো নাও বাসে তবুও ওর আফসোস নেই। শুধু ও অনুর সাথে সাজানো সংসার সে কখনো হতে দেবে না।
যতদিন না প্রণয়ের কথা ওর মন মস্তিষ্ক ভুলতে পারছে। সবার থেকে বিদায় নিয়ে অনুরা বের হলো। পেছনের সারিতে অনু, প্রণয় আর প্রণয়ের ফুফতো 2 ভাই বসেছে, আর সামনে অয়ন, প্রান্তিক আর প্রণয়ের ছোট মামার ছেলে রাকিব বসেছে। গাড়ি এসে অনুদের বাড়ির সামনে থামতেই অনু দরজা ঠেলে বের হলো। প্রণয় আর ওর ভাইয়েরা ধীর সুস্থে বের হয়ে অনুর পেছন পেছন বাড়ির ভেতরে চলে আসলো। অনুকে পেয়ে শুভার বড় ভাবি কুলসুম গিয়ে নিয়ে গেল নিজের সাথে। অনুও একটা দিন পর বাবার বাসায় আসতেই জামাই নামক গলার মালাকে ছুঁড়ে ফেললো দূরে, এমন একটা ভাব করে সে জামাই নামের কোনো মালা নেই। প্রণয় বিরক্ত হলো ওর কাজকর্মে। অনুর রুমে গিয়ে সবাই বসলো। প্রিয়ন্তী তার খালা শাশুড়িদের সাথে রান্না সামলাতে ব্যস্ত। আজ আর ভাই নয়, তার ননদ জামাই এসেছে নেমন্ত্রণ খেতে। নিজ হাতে নানা রকম পিঠা পায়েস করেছে। শোভা আর সুহা সেগুলো প্লেটে করে অনুর রুমে নিয়ে গেল। ওদের দুজনকে আসতে দেখে প্রণয়ের সাথে বসে থাকা 5 ভাইয়ের দল হৈহুল্লোড় থামিয়ে ভদ্র সাজার চেষ্টা করল। রাকিব সুভাকে দেখে জিজ্ঞেস করল, আমাদের ভাবি থাকতে আপনি কেন কষ্ট করে নাস্তা আনতে গেলেন? শোভা নাস্তার প্লেট এগিয়ে দিতে দিতে রাকিবের মুখে একটাবার দেখে নিল, সাথে সাথে পায়ের তালু থেকে শুরু করে মাথার তালু জ্বলে উঠল। শোভার মনে পড়ল ইনি হলেন সেই ভদ্রলোক যার সাথে দুপুরে প্রণয়দের বাসায় যাওয়ার পর ঝামেলা লেগেছিল। শোভার এখনো মনে পড়ছে, বাবা কি এমন বলেছিল ও। আর এই ছেলে সাথে সাথে মেয়েদের মতো ঝগড়াঝাটি শুরু করে দিল ওর সাথে। উফ, এখন আবার সেই তাদের জন্যই নাস্তা পানি নিয়ে দরদ দেখাতে এসেছে শোভা। কি আশ্চর্য। শোভা হাসার চেষ্টা করে বলল, আপনাদের ভাবি খুব ক্লান্ত, বুঝেনই তো, বেচারা নতুন বিয়ে করেছে। প্রণয়ে আকস্মিকতায় কেসে উঠল। সুহা পানির গ্লাস রাখতে রাখতে চেঁচিয়ে উঠল, দুলা ভাই কি হইল আপনার? পানি নেন। প্রণয় শোভার বোনের দিকে তাকিয়ে মুখটা হাত দিয়ে চেপে কাশি আটকানোর চেষ্টা করে বলল, ওসব কিছু না। তোমার অনু আপু কোথায়? ওকে পাঠিয়ে দিও, বলবি আমি আসতে বলেছি, খুবই দরকার। কেমন? আচ্ছা, আমি গিয়ে দেখছি অনু আপু কি করছে। সুহা চলে যেতেই শুভাও চলে যাওয়ার জন্য বের হলো একা একা। সে এদের সামনে থেকে কি করবে, চলে যাওয়াই ভালো। ওকে যেতে দেখে রাকিব বলল, ও বাবা, নাস্তা শুধু দিয়ে গেলেই হবে, খাইয়ে দিতে হবে না? শুভা পেছন ফিরে দাঁত কটমট করে বিড়বিড়িয়ে কিছু একটা বলে বের হয়ে গেল রুম থেকে। অনু এলো তারও কিছু সময় পর, তখন রাত 9টা কি 10টা বেজে গেছে। নতুন জামাইও তার সাথে আসা ভাইদের খাবার খেতে দেয়া হয়েছে। তারপর বাড়ির লোকজন খেতে বসবে। প্রণয় খেয়ে দিয়ে রুমে এলো। অনু তখন সালোয়ার কামিজ পরে বিছানায় বসে আছে। প্রণয়কে আসতে দেখে গায়ের ওড়না ঠিক করে মাথায় আঁচল দিতে দিতে বলল, আমায় ডেকেছিলেন? সুহা বলছি। ভাইয়ের বাড়ি এসেই তুই জামাইকে ভুলে গেছিস না? অনু হকচকিয়ে গেল প্রণয়ের কথায়। বুঝলো প্রণয়ের রাগ উঠেছে, কথা ধারালো শোনাচ্ছে তাই। শান্ত মিষ্টি করে অনু বলল, ভাবির সাথে কথা বলছিলাম, তাই আপনার খেয়াল রাখতে পারিনি। তা ভাবির সাথে কি গোপনীয় আলোচনা করছিলেন শুনি? অনু ঘন ঘন ঢোক গিলে নিয়ে বলল, এমনি কথা বলছিলাম, বিশেষ কিছু না। প্রণয় দরজা লাগাতে লাগাতে বলল, এসব আমার জানা আছে, কি নিয়ে কথা বলছিলি? যাই হোক, আজকের পর তোর এই ভুলের জন্য ভাইয়ের বাড়ি আসা কি বন্ধ করে দেব? অনু মাথা নামিয়ে কিছু একটা বলল, তবে তা প্রণয়ের কান পর্যন্ত পৌঁছালো না। প্রণয় আর অনুর বিয়ের 3 দিন চলছে আজ। প্রণয়দের বাসায় গতকাল বিকেলেই এসেছে অনু। সবার থেকে পাওয়া গিফটগুলো সাজানো গোছানো চলছে আজ সকাল থেকেই। প্রণয়ের মা প্রহেলিকা একা একা রান্না সামলাচ্ছে। অনু কয়েকবার সাহায্য করতে গেলেও বলেছে বিয়ের পর 10 দিন আগুনের পাশে থাকতে নেই। অনু তখন বলেছিল এসব মানতে নেই, তবু প্রহেলিকা বলল, তুমি না মানলে মা, আমি মানব। আমার একটা মাত্র ছেলে, ওর সংসার জীবন যেন সুন্দর হয়, আমি তাই চাই। এসব আগুনের কাজ এখন না করলেও চলবে, সংসারে আগুন লাগলে বিপদ। অনু আর না পারতে রুমে চলে এলো। প্রণয়ের হাতে হাতে কাজ এগিয়ে দিল। বাসার সব মেহমান চলে গেছে, আছে শুধু প্রণয়ের ফুপুর 2 ছেলে আর তাদের ছেলে বউয়েরা। ওরা এখন সুমিদের বাসায় ঘুরতে গেছে।
তাদের আরেক মামার বাসা কিনা। রাকিব সেই তখন থেকে অনুর সাথে কথা বলার চেষ্টা করছে, উদ্দেশ্য শুভার ব্যাপারে কিছু জানা অজানা কথা শোনার। শুভা মেয়েটা ব্যাপক চঞ্চল, ওর খুব করে মনে ধরেছে। প্রণয় রোম গুছিয়ে রাকিবকে বলল, হয়েছে, এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। রাকিব যেতেই প্রণয় অনুর দিকে চোখ মুখ কঠিন করে প্রশ্ন করল, এই তুই ওর সাথে হেসে হেসে এত কথা বলছিলি কেন? অনু চোখ ছোট ছোট করে বানিয়ে জিজ্ঞেস করল, কই? এই যে এক্ষুনি বলছিলি, ওর সাথে এত কথা বলার কি দরকার? হ্যাঁ, আমি আছি না, আমার সাথে সব কথা শেয়ার করবি তুই, ওর সাথে কি দরকার? অনু মাথা দুদিকে দুলিয়ে অতিষ্ঠ হয়ে বিড়বিড়িয়ে বলল, এই লোক আমায় 2 দিনে জ্বালিয়ে মারলো। কি বললি? কিছু না, আপনাকে না। সে ভালো কথা, আমি ফ্রেশ হয়ে আসছি, সন্ধ্যায় বের হব তোকে নিয়ে। অনু কিছু বলল না। প্রণয় ফ্রেশ হয়ে এসে শার্ট বদলাতে বদলাতে ওকে তৈরি হয়ে নিতে বলল। ওর কতদিনের ইচ্ছে একটা সুন্দর সন্ধ্যা কাটাবে অনুর সাথে। আজ থেকে সেই স্বপ্নগুলো পূর্ণতা পাবে যা ও অনেক আগে থেকে দেখে এসেছে। অনু প্রণয়ের জোড়াজুড়িতে তৈরি হলো। এমনিতেই ওকে সহ্য করতে না পারলেও আজকাল কেন যেন অনুর ইচ্ছে হয় সবসময় প্রণয়ের পাশে পাশে থাকতে, ওর কাছাকাছি অবস্থান করতে। হয়তো এটাই বৈবাহিক সম্পর্কের জোর শক্তি। অনুকে নিয়ে বের হতে দেখে প্রহেলিকা রান্নাঘর থেকে উচ্চস্বরে বলে উঠল, এই তোরা দুজনে এই সন্ধ্যাবেলায় কই বেরোচ্ছিস? প্রণয় সাদা পাঞ্জাবি পরেছে অনুর পরনের শাড়ির সাথে মিলিয়ে। পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বলল, একটু বের হচ্ছি মা, আমরা বাইরে খেয়ে নেব, ওকে নিয়ে একটু ঘুরতে বের হচ্ছি। ছেলের কথায় প্রহেলিকাকে নারাজ দেখালো। রাগঢাক করে বলল বারবার, বাবা, নতুন বিয়ে করেছিস, এই সময় যাস না বউকে নিয়ে। অনু মানল প্রহেলিকার কথা। ও মুরব্বীদের কাছে শুনেছে এর আগে নতুন বৌদের মধ্যাহ্নের দুপুরে আর ভর সন্ধ্যাবেলায় ঘরের বাইরে না যেতে, এতে জিন পেতে নজরে আসার চান্স থাকে। আর ওদের বিয়ে হয়েছে মাত্র 3 দিন হয়েছে। গ্রামের লোকেরা বলে নতুন জামাই বৌদের শরীরে নাকি 18 মাস পর্যন্ত নতুন বিয়ের গন্ধ লেগেই থাকে। ওদের বিয়ে সেখানে মাত্র 3 দিন হয়েছে। অনু ভয়ে ভয়ে প্রণয়ের দিকে তাকিয়ে বলল, শুনছেন, মা ঠিকই বলেছে, এই সময়ে আমাদের না বের হয় ভালো হবে। আমরা না হয় কাল সকালে বের হব। প্রণয় পকেট থেকে ফোন বের করে কাউকে কল করতে করতে বলল, এসব অনেক আজগুবি চিন্তা ভাবনা, কিছুই হবে না, চলো। অনু ঠোঁট ফুলিয়ে আগে আগে বের হলো। প্রণয় মাকে বুঝিয়ে গাড়ির চাবি নিয়ে বের হলো। গাড়ির কাছে এসে ড্রাইভিং সিটের পাশের সিটে অনুকে বসিয়ে ও নিজেও পাশে উঠে বসল। তখন মাগরিবের আজান দেবে দেবে। সুমি তখন উঠোনে এসেছে রান্নার জন্য শুকনো কাঠ নিতে। দুজনকে একসাথে বের হতে দেখে কাঠ নিয়ে ভেতর বাড়িতে ঢুকেই সজীবের ঘরে গেল। সজীব তখন মনোযোগ দিয়ে মোবাইল স্ক্রিনে কিছু একটা দেখছিল। সুমি এসে বলল, 2 নায়ক নায়িকা ঘুরতে বের হয়েছে, খেলা শুরু করবে কখন? সজীব ফোন সরিয়ে বলল, আহা ভাবি, এ তো অল্পতেই খেলা শুরু করলে তো জমবে। আমি আজও ভুলিনি ওই শালা আমায় কিভাবে মেরেছিল সেদিন। কি করেছিলাম আমি? অনুকে বিয়েই তো করতে চেয়েছিলাম, আর ও আমাকে সবার সামনে পেটালো, তাও আমার ছোট হয়ে। ও আমাকে এ গানার সম্মান দেয় না ভাবি। মাঝখান থেকে ওই অয়ন আমার দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়ে প্রণয়ের সাথে বিয়ে দিয়ে দিল অয়নটার। তুমি জানো না ভাবি, এই প্রণয়নের জন্যই আমরা 2 ভাই সব সময় ভালোবাসার মানুষকে পেতে ব্যর্থ হয়েছি। সজীবের কথায় সমীর এবার বক্ষতালু জ্বলে উঠল। তার স্বামী যে বিয়ের আগে কাউকে পাগলের মতো ভালোবেসেছে এই কথাটা সে আজও মানতে চায় না। তাই তো বিয়ের পর যেদিন থেকে স্বামীর প্রথম পছন্দের নারী নামক মানুষের কথা শুনেছে তখন থেকেই প্রিয়ন্তীকে তার সহ্য হয় না। ওর সুখের সংসারও সহ্য হয় না। সবুজ এখনও প্রিয়ন্তী এলে বেহায়ের মতো ওর খোঁজ খবর নিতে যায়, যা সমীর মোটেও পছন্দ না। কতবার চেষ্টা করলেও প্রিয়ন্তীর খারাপ করতে পারল না। কিন্তু যখন সজীব অনুকে পছন্দ করার পর বিয়ের প্রস্তাব দিতে গেল, সেদিন অয়ন কিছু বলার আগেই প্রণয় গিয়ে সজীবের শার্টের কলার ধরে সেখান থেকে তুলে আনলো। অনুদের বাড়ির উঠোনেই দুজনের এক কথায় 2 কথায় ঝামেলা লেগে গেল। তারপর সেই সংঘর্ষ। এরপর বেশ কয়েকটি বছর পার হলো। প্রণয়ের প্রতি ক্ষোভ মনে থাকলেও তা প্রকাশ করল না। যা হবে এখন হবে। সজীব ঘর থেকে বের হতে হতে বলল, আমি আসছি একটু। আর হ্যাঁ, অনুর সাথে জেনে নিও প্রণয় শহরে ফিরছে কবে, তারপর যাব।
আমরা ওই চেলা বাবার কাছে। এই কয়দিন ওর সাথে তুমি আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে, কেমন? তুমি আসলে কি করতে চাইছো সজীব? আমি বুঝতে পারছি না। সজীব বাঁকা হেসে বলল, তোমার কি মনে হয় প্রণয়নের নাকের ডোকা দিয়ে তুমি ওর বউয়ের ক্ষতি করতে চাইবে আর ও তা মেনে নেবে? জানলে মাটিতে পুঁতে দেব। তাই যা করার প্রণয়নের চোখের পেছন দিয়ে করতে হবে, যেন ও কিছুই টের না পায়। তুমি তাহলে আসলে করবে কি? তুমি জানো তো ভাবি, সব সম্পর্ক বিশ্বাস জিনিসটা দরকার। যা না থাকলে সম্পর্ক টিকে না। আমি তো শুধু দুজনের মাঝেই অবিশ্বাস শব্দটা গড়ে তুলে দেব, তারপর দেখবে কি হয়। আমার না হলে এই অনুর প্রণয়নের ও হবে না। সুমিত তাচ্ছিল্য হেসে বলল, ওদের মাঝে যে মাখো মাখো প্রেম দেখছি, তাতে তুমি যা করতে চাইছো তা হবে না, দেখে নিও। সজীব জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে ঘাড় চুলকে বলল, সে সময় আসুক, দেখে নিও দুজনের মাঝে ঠিক কতটা ফাটল সৃষ্টি করি আমি। সজীব আর সেই রাতেই ঘুমোলো না। একের পর এক মাথায় শয়তানি চক্র করতে থাকলো, ঠিক কিভাবে ও প্রণয় আর অনুর সাজানোর সংসারে ঝামেলা সৃষ্টি করবে। অনু একটু বোকাশোকা নরম মনের হলেও প্রণয় ধূর্ত চালাক প্রকৃতির। যদি কোনোভাবে একবার জেনে যায় ওর সংসারে নজর দিয়েছে সজীব, তাহলে ওর কবর না ঘুরে ক্ষান্ত হবে না প্রণয়। তাই যা করার করতে হবে প্রণয়ের অগোচরে। পরের দিন সকাল সকাল বের হলো সজীব বাড়ি থেকে। উদ্দেশ্য নদীর পাড়ে থাকা তান্ত্রিক চালা বাবা। সে লোকটা নাকি বহু বছর ধরে মানুষের মনের উপর প্রভাব ফেলার বিদ্যা জানে। চেলার আস্তানা নদীর পাড়ে থাকা জঙ্গলের এক কোণে বড়সড় বট গাছের নিচে। ওখানে গিয়ে দাঁড়াতেই সজীবের পুরো গা ছমছমে করে উঠল। শুকনো ঢোক গিলে সামনে এগুলো। বট গাছটার নিচে লোকটা ইট দিয়ে বাধাই করে নিয়েছে। চারদিকে লাল কাপড় দিয়ে পতাকা লাগিয়ে নিশানা বানিয়েছে। গাছের ডালে ডালেও লাল কাপড়ের দেখা মিলল। বৃদ্ধ তান্ত্রিক এখন চোখ বুজে বসে আছে সেখানে, দু পা ভাঁজ করে। ও খেয়াল করল লোকটার সামনে নানা রকম পুঁতি, লাল কাপড় সহ পশু পাখির মাথার খুলি, হাড়গোড়, তেল চিটচিটে মোমবাতি পড়ে আছে। চোখ বন্ধ অবস্থায় মুখে কিছু অদ্ভুত মন্ত্র পড়ছে। আশেপাশে খড় পুড়িয়ে রেখেছে, যা ধোঁয়ার সৃষ্টি করে রেখেছে জায়গাটা। এর ফলে এখানের পরিবেশটা কেমন অদ্ভুত আর ভারী লাগছে। মনে হচ্ছে এখানের বাতাসেও কিছু অদৃশ্য শক্তি ঘুরছে। সজীব যেতে তিনি মন্ত্র বপা বন্ধ করে চোখ বন্ধ অবস্থাতেই কিছু বোঝার চেষ্টা করলেন। তারপর সেভাবেই বললেন, কে তুই? এখানে কেন এসেছিস? ফটাফট বলে বিদায় হ। সজীব ঢোক গেলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল। ভেতরের উত্তেজনা চাপা দিয়ে বলল, আমি একটা সাহায্য নিতে এসেছিলাম, আর আপনার সহায়তা দরকার। দয়া করে আমাকে সাহায্য করুন বাবা। চালা বাবা ডান হাতের মুঠোটা নিজের নাকের কাছে ধরে কিছু একটার সুবাস টেনে নিলেন নাক দিয়ে। তারপর বললেন, কি সাহায্য চাই তোর? ফটাফট বল। সজীব আশেপাশে চাইলেও মনে ভয় আসলেও সাহস জুগিয়ে বলল, আমার এক শত্রুর বৈবাহিক জীবন দুর্বিষহ করে তুলতে চাই, তাই আপনার সাহায্য নিতে এসেছি। তুই ঠিক জায়গায় এসেছিস। চেলার কথা শুনে সজীবের মন প্রসন্ন হলো। ও ভেবেছিল তান্ত্রিক বাবা না ওকে কথা শোনায়। ওর হাসির মাঝেই লোকটা বলে উঠল, তোর কাজ হয়ে যাবে। তার জন্য প্রথমেই আমার আস্তানায় তোকে 10 জোড়া কবুতর, 4 জোড়া মোরগ উৎসর্গ করতে হবে। তারপর আমি তোর কাজ করে দেব। সজীব সময় নিল না, সাথে সাথেই বলল, জি জি জি, সব পেয়ে যাবেন। আমি যত দ্রুত সম্ভব আপনার বলে দেওয়া সব নিয়ে আসব। সজীব লোকটার তোষামত করতে বলল, জি চেলা বাবা, আমি তাহলে এখন আছি। প্রণয় তখন ঘুমোচ্ছে। অনু উঠে রোম ঝাড়ু দিয়ে বালতিতে রাখা কাপড়গুলো ব্যালকনিতে শুকোতে দিল রোদে। রুমে এসে চুল আঁচড়ে বাইরে গেল। প্রহেলিকা ফজর নামাজের পর আর ঘুমন না। একেবারে নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করে রান্না করতে আসেন। অনু এসে বলল, আমাকে রান্না করতে না দিলেও আমি সাহায্য করতে চাই। আমি রুটি বেলিয়ে দেই। প্রহেলিকা খুশি হলেন অনুর আন্তরিকতা দেখে। তিনি রুটি বেলতে দিয়ে নিজেই ভাজি করতে লাগলেন সবজি। সকালবেলার খাবারটা প্রণয়দের বাসায় শেষ করে আজ ওর ফুপিরা চলে যাবে, তাই প্রহেলিকা বিভিন্ন খাবারের পদ তৈরি করেছেন। অনুকে ডেকে প্রণয় চা দিতে বলে গেল। প্রহেলিকা কাপে ঢেলে অনুর হাতে ধরে দিয়ে বললেন, প্রণয়কে দিয়ে আয়, আগে পরে রুটি বেলিস। অনু কাপ নিয়ে রুমে চলে আসলো।
প্রণয়ের দিকে বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে রইল। কে বানিয়েছে? তুই বানিয়েছিস? প্রণয়ের প্রশ্নে অনু বলল, না, মা আমায় চুলার কাছে যেতে দিচ্ছে না। কি সব কুসংস্কার নিয়ে পড়ে আছে। বলে কিনা তার একমাত্র ছেলের সংসার যেন সুন্দর হয়, তাই তিনি সব মেনে মেনে চলবেন। এগুলো কি মানা দরকার? প্রণয় সোফায় বসে মোবাইল স্ক্রল করছিল। অনুর কথা শুনে মোবাইল অফ করে বলল, তোর আর আমার সংসার? অনু কিছু না বুঝেই তৎক্ষণাৎ বলল, হ্যাঁ। পরপর কিছু একটা বুঝতে পেরে লজ্জা পেয়ে বলল, ধরুন আপনার চা। তুই আগে কাপে চুমুক দিয়ে বল কেমন হয়েছে। পারবো না, নিন। প্রণয়ের দাঁত পিষে বলল, থাপড়িয়ে কান লাল করে দেব। যা বলেছি তাই কর, নইলে কিন্তু রাতের দেওয়া ডোজ এখন আবার পড়বে তোর শরীরে। তুই কি তা চাস? অনু মুখ ফুলিয়ে দুই দিকে মাথা ঝাঁকিয়ে না বোঝালো। প্রণয় নিচু করে রাখা মুখের দিকে তাকিয়ে হাসল, পরপর শক্ত গলায় বলল, যা বলেছি তা করে কাপ দিয়ে যা। অনু আর সময় ব্যয় করল না, দ্রুত এক চুমুক লাগিয়ে কাপ সামনে টেবিলের উপর রেখে দিয়ে রান্নাঘরের রাস্তা ধরে দৌড় লাগালো। প্রণয় ওর ছুটে যাওয়ার দিকে তাকিয়ে সাবধানী স্বরে বলে উঠল, আস্তে যা পাখি, পড়ে গিয়ে ব্যথা পাবি। সকালের নাস্তা শেষ করে প্রণয় একটা চেয়ার নিয়ে বাড়ির সামনের উঠোনে রোদে বসেছে। কানে ফোন চেপে দোকানের থাকা কর্মচারীর সাথে কথা বলছে। আজ বেশ কয়েকদিন ধরে গ্রামে এসে পড়ে রয়েছে প্রণয়। দোকানের হিসেব কি করছে কর্মচারীরা আল্লাহ মালুম। ওকে যত দ্রুত সম্ভব যেতে হবে। যার সাথে কথা বলছে তার নাম মাসুদ, বয়স 22 হবে। ছেলেটা নতুন এসেছে ওর দোকানে, তবে বেশ কর্মঠ। প্রণয়ের ওকে ভালো লাগে, ছেলেটা দারুণ কথা বলতে জানে। এসব কাপড়ের ব্যবসা সামলাতে গেলে এরকম বাচাল ছেলেরই দরকার, যাতে কাস্টমারের সাথে সহজেই মিশে যেতে পারে। ছেলেটা ওকে দোকানে ফিরে যেতে বলছে বারবার করে। প্রণয় জানালো 2-1 দিনের মাঝেই সে ফিরবে। কথা বলা শেষ করে ওর চাচাদের বাড়ির দিকে চোখ মেলে চাইল। প্রণয়ের বাবারা 3 ভাই ছিলেন, দাদার জমি জমা 3 ভাই সমান অংশই পেয়েছেন। ওর চাচারা বেঁচে রইল, আর ওর বাবা বেশ কয়েক বছর আগেই হার্ট অ্যাটাকে মারা গেছেন। সেই থেকে মায়ের দেখাশোনা ও নিজেই করছে। মামাদের সহায়তায় কিছু জমি বিক্রি করে শহরের দোকান দিয়েছিল। আস্তে আস্তে ব্যবসায় লাভ হতে থাকলে সেই সব জমি আবার ফিরিয়ে আনে। চাচাদের আগেই গ্রামে ও ইট দিয়ে একতলা বাড়ি বানিয়েছে, গাড়ি কিনেছে, শহরেও জমি কিনেছে, সেখানে বাড়ি করবে, আগে হাতে টাকা হোক। ওর অল্প বয়সেই এই সফলতা অর্জন দেখে মামারা তাদের মেয়েকে বিয়ে দিতে চাইতেন প্রণয়ের সাথে, কিন্তু প্রণয় যে অনেক আগে থেকেই অনুকে বউ বানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তাই মামাদের সেই স্বপ্ন আর পূরণ হলো না। একদিন গ্রামে এসে শুনল চাচার মুখে সজীব নাকি অনুকে পছন্দ করে বলে বাবার কাছে জানিয়েছে। তার আগেই প্রণয় অয়নকে নিজের মনের কথা জানিয়েছিল। তবুও সজীব শুনল না, বিয়ের প্রস্তাব নিয়ে গেল প্রিয়ন্তীর স্বামীর কাছে। খবর পেয়ে প্রণয় গিয়ে ওকে বোঝালো, কাজ হলো না। ও কথা বাড়াতেই অয়নদের বাড়ির উঠোনেই 2 চাচাতো ভাই ঝামেলা শুরু করে দিল। সেই দিনের পর আর সজীবের সাথে প্রণয়ের সম্পর্ক স্বাভাবিক থাকেনি। আর না চাচা চাচির সাথে, এমনিতেই সবুজের জন্য ওদের সাথে সম্পর্ক আগে থেকেই একটু নড়বড়ে ছিল। ওই ঘটনার পর আরও দ্রুত তৈরি হয়েছে। 4 বছর পর প্রণয়ের বিয়ের জন্য আবারও 2 পরিবারের মাঝে দেখা সাক্ষাৎ, কথাবার্তা হচ্ছে। প্রণয়দের বাড়িটা এক সাইডে, তারপর ছোট চাচার ঘর, তারপর সজীবদের ঘর, সিরিয়াল ধরে। প্রণয় বসে বসে সজীবদের বাড়ির গেয়ে দিকেই দেখছিল। প্রণয় অনুকে অয়ন দাওয়াত করেছে দুপুরে। প্রহেলিকাকেও সাথে নিয়ে যেতে বলেছে, তবে প্রহেলিকা বলেছে আজ সে যাবে না। প্রণয় অনুকে তৈরি হতে বলেছে, হয়তো ওর তৈরি হওয়া শেষ, তাই রুমে এলো। ও নিজেও তৈরি হয়ে অনুকে নিয়ে বের হলো। যাওয়ার পথে ও বাড়ির জন্য ফলমূল, প্রান্তিকের জন্য চিপস, চকলেট নিয়ে নিল। প্রান্তিক ফুপুকে পেয়ে খুব খুশি, তার সাথে আবার তার মামাও এসেছে। দুপুরের খাবার খেয়ে বিকেলের দিকে প্রণয় অনুকে নিয়ে নিজের বাড়ি ফিরল। প্রণয় কাল সকালেই আবার চলে যাবে বাসায়, গিয়ে মায়ের বাজারের লিস্ট নিয়ে বাজার করে দিয়ে যেতে হবে। অনুর মন খারাপ, প্রণয় চলে গেলে তার একা একা লাগবে বাসায়। প্রণয় বুঝতে পারল, তবে ওর মনটা ভালো লাগায় ছেয়ে গেল। এখন থেকে মায়ের পাশাপাশি অনুও তার কথা চিন্তা করবে। ওর এখানে ফিরে আসার পথ চেয়ে বসে রইবে। পরের দিন সকালে প্রণয় চলে যাবে বলে নিজের লাগেজ নিয়ে বের হলো।
অনুও পিছু পিছু আসলো মাথা নামিয়ে। প্রণয় দেখেছে কাল থেকেই অনুর মন খারাপ। রাতেও ঘনিষ্ঠ মুহূর্তে অনু চুপ করেছিল, ওর বুকে মাথা চেপে ফুপিয়ে যাচ্ছিল। প্রণয় তখন শব্দ করে হেসেছিল, তাতে যদিও অনু তখন রেগে গিয়েছিল। ক্ষেপে প্রণয়ের চুল টেনে দিয়েছিল। প্রণয় সেভাবে হাসতে হাসতেই বলেছিল, বিয়ে করে বর পাগল হয়ে গেছিস, জামাই চলে যাবে বলে চোখের পানি নাকের পানি এক করে ফেলছিস। তুই তো আমি সহ্য করতে পারিস না, তাহলে সব নাটক কিসের? অনু আচমকা প্রণয়ের বুকে খামছে দিয়েছিল। এভাবে কাঁদলে কিন্তু সাথে নিয়ে যাব। যাবি? আর কাঁদছিস কেন? আমি প্রতি সপ্তাহে আসব, সামনে ঈদের পর একেবারে নিয়ে যাব তোকে। এভাবে কাঁদিস না। কে শুনে কার কথা? অনু সেই তখন থেকে এখন পর্যন্ত ফুপিয়ে যাচ্ছে। প্রণয় বের হলো, গাড়ি পর্যন্ত গিয়ে বলল, কাঁদিস না, মায়ের খেয়াল রাখিস। আমি কল করব। একদম এপাড়া ওপাড়া ঘুরতে বের হবি না। যদি শুনি এসে কিন্তু পা ভেঙে সাথে নিয়ে যাব। প্রণয় আর সময় ব্যয় করল না, গাড়িতে উঠে আরেকবার চোখ রাঙিয়ে কান্না থামাতে বলে ঘরে যেতে বলল। প্রহেলিকা এসে অনুকে ভেতরে নিয়ে গেল। প্রণয় সেদিকে চেয়ে নিজেও রওনা দিল। সজীব আজ সকাল সকাল অনেকগুলো কবুতর আর মোরগ এনেছে। সুমি এত সব দেখে বলল, এগুলো কেন আনলে? তোমার ভাই পশু পাখি পালতে পছন্দ করে না, জানো না? সজীব কবুতরগুলোকে খাদ্য দিতে দিতে বলল, এগুলো আমি পালতে নিয়ে আসিনি, আমার বন্ধু আমাকে কিনতে দিয়েছে, কিনে এনেছি, রাতে দিয়ে আসবো। সুমি উঠোন ঝাড়ু দিতে দিতে বকবক করতেই থাকলো। সজীব আর কানে নিল না। চেলা বাবা বলেছে রাতেই এসব দিয়ে আসতে। সারাদিন অপেক্ষা করে রাত হতেই সবকিছু রশি দিয়ে বেঁধে দু হাতে নিয়ে রওনা হলো। বটগাছের নিচে আসতেই চেলা বলল, এসেছিস? এগুলো রাখ, আর এই পানির বোতলটা নিয়ে যা। যার সর্বনাশ করবি বলে ভেবেছিস তার বাড়ির চারদিকে দিয়ে দিবি ছিটিয়ে। আর হ্যাঁ, যার ওপরে জাদুবিদ্যা প্রয়োগ করব তার একটা মাথার চুল আনবি, কেমন? অথবা কাপড়ের অংশ আন। সজীব ভক্তির সাথে তাল মিলিয়ে বলল, আচ্ছা বাবা, আচ্ছা, আমি নিয়ে এসে দেব। আর কিছু লাগবে? আমাকে 5,000 টাকা দিয়ে যা, কিছু জিনিসপত্র কিনতে হবে তোর কাজের জন্য। সজীব পকেট থেকে টাকা দিতে দিতে বলল, কাজ শুরু করার আগে শুধু চেয়ে যাচ্ছ, আর আমি দিয়েই যাচ্ছি। তুমি কি আসলে আমার কাজটা করে দিবে নাকি দেবে না? চেলা অসন্তুষ্ট হয়ে রুক্ষ ভাষায় বলল, তুই কি আমায় বিশ্বাস করছিস না? তাহলে সব ফেরত নিয়ে যা, দেখ তোর কি করে দেই মন্ত্র দিয়ে। সজীব ভয় পেয়ে গেল, হড়বড় করে বলল, না বাবা না, আমি আপনাকে বিশ্বাস করি। আপনার যা করার করুন, আমি অপেক্ষা করব। চেলা শান্ত করল নিজেকে, সজীবকে বলল, ঠিক আছে, তুই এখন যা, তাহলে আমি আমার কাজ করে দেওয়া শুরু করব। আচ্ছা বলে সজীব নিজের বাড়ির রাস্তা ধরল। আসন্ন মনোবাসনা সত্য হবে ভেবে মন পুলকিত হলো। অনু আজ সকাল সকাল ঘুমিয়ে পড়েছে। বিয়ের পর যেই কয়েকদিন প্রণয় বাসায় ছিল, এই সময়ে দুজনের পালায় পালায় করেই সময় চলে গিয়েছে। অথচ আজ যেন অনুর প্রণয়কেই মনে পড়ছে বারবার। কেন জানি মন ভাবতে চাচ্ছে এই সময়ে যদি প্রণয় বাসায় থাকতো তাহলে দুজনে এক সময়ে ঠিক কী করতো। একটু আগেই প্রণয় কল করেছিল, ওর সাথে কথাবার্তা বলে ঘুমোতে বলেছে প্রণয়। অনুও বাধ্য মেয়ের মতো চুপটি করে স্বামীর কথায় ঘুমিয়ে পড়ল। প্রহেলিকা কয়েকবার এসে রাতের খাবার খেতে বলে গেল, অথচ অনুর ওঠার নাম নেই। প্রহেলিকাও আর ডাকলেন না। মেয়েটা প্রণয় চলে যাওয়ার পর থেকে এমনিতেই কেমন চুপ করে আছে। প্রহেলিকা একসময় নতুন বউ ছিলেন, তাই তিনি অনুর মন পড়ার ক্ষমতা রাখলেন। পরের দিন অয়ন এলো। প্রণয় নিজেই কল করে অয়নকে বলেছে অনুকে তাদের বাড়ি যেন নিয়ে যায় এসে। তাই অয়নও এসেছে বোনকে নিয়ে যেতে। অনু ভাইকে আসতে দেখে খুশি হয়ে দুপুরের খাবার খেয়ে ভাইয়ের বাড়ি চলে গেল। সজীব আর সুমি অবশ্য এতে খুশি হলো না খুব একটা, কেননা ওর পার্সোনাল পরিধানের কাপড়ের অংশ ও মাথার চুল সংগ্রহ করতে হবে। যদি অনুই না থাকে এখানে, তবে এসব কেমন করে সংগ্রহ করবে? প্রহেলিকা নিশ্চয়ই প্রণয়ের ঘরে কাউকে যেতে দেবে না। তোমার ভাই আমাকে একটুও ভালোবাসে না, বুঝলে ভাবি? বিয়ের আগে ওসব এমনি এমনি পাগলামো করে দেখিয়েছে যেন খুব সহজেই আমাকে পেয়ে যায়। যেই বিয়ে হলো আমাকে ফেলে একা একা চলে গেল। প্রিয়ন্তী ঘরের সামনে সিঁড়িতে বসে অনুর মাথায় বিলি কেটে উকুন দেখছিল। ননদের এই অভিমানী স্বরে তার কেন জানি হাসি পেল। প্রিয়ন্তী আড়ালে হাসলেও তবে মুখে বলল, কেন? তোর এমন কেন মনে হচ্ছে? অনু ঠোঁট ফুলিয়ে বলল,
যাওয়ার সময় গদগদ করে বলে গেল সামনের সপ্তাহেই আসবো, অথচ 10 দিন হয়ে গিয়েছে, তার আসার নাম নেই। আর এই বিয়ের জন্য কয়েকদিন দোকানের হিসেবে বসতে পারিনি, তাই এমন চুপচাপ পড়েছে, চলে আসবে। অনু মেজাজ দেখিয়ে প্রিয়ন্তীর সামনে থেকে উঠে দাঁড়ালো, মাথায় লম্বা চুলে চিরুনি চালিয়ে বলল, জানতাম তুমি ভাইয়ের হয়েই কথা বলবে। আমি তো আর তোমার কেউ না, ভাই যে তোমার আপন। আমি কোথাকার ঝি? আহা, রাগ করছিস কেন? চলে আসবে প্রণয়, এইদিকে আয়, চুলে তেল লাগিয়ে দেই। অনু ঘরে যেতে যেতে বলল, আমার মাথায় লাগাতে হবে না, ভাই এলে ভাইয়ের মাথায় দিয়ে দিও। অনুর মেজাজ খারাপ দেখে প্রিয়ন্তী এবার একা একাই হেসে ফেলল শব্দ করে। ওর দেখা দেখি পাশে বসে খেলা করা প্রান্তিক ও হেসে দিল। অনুর মোবাইলে হোয়াটসঅ্যাপে প্রণয় কিছু ছবি পাঠিয়েছে। গলার চেনের ডিজাইন দেখে একটা পছন্দ করে দিতে বলেছে। অনু অভিমান করে আর সে বিষয় নিয়ে কথা বলেনি, মোবাইল কানে চেপে চুপ করে বসেছিল। প্রণয় একা একা বেশ কিছু সময় বকবক করে হেসে দিতেই অনু আচমকা কেঁদে উঠে ফোন বন্ধ করে ফেলল। প্রণয় ঘটনাটা বুঝে উঠতে পারেনি। মেজাতি বোঝা অবশ্যই সহজ নয়। তারও 3 দিন পর প্রণয় ফিরল। সেদিন সকালে গিয়েই অনুকে প্রহেলিকা নিয়ে আসলো। প্রথমে আসতে চাচ্ছিল না, অনু পরে ভাবির জোড়াজুড়িতে চলেই এলো। প্রণয়ের পছন্দের সব খাবার আজ অনু নিজের হাতেই রান্না করলো। অনু আসতেই সুমি এসে দেখা করে গেল। অনু ওকে বসতে দিয়ে নাস্তা এনে দিল, তবে সুমি কাজের বাহানায় না খেয়ে বের হয়ে এলো। প্রণয় এলো বিকেলের একটু আগে, দরজা খুলে দিল প্রহেলিকা। প্রণয় সালাম দিয়ে ভেতরে এলো, 2 হাত ভর্তি শপিং ব্যাগ সোফায় রেখে রুমে চলে এলো। অনু তখন ঘুমিয়ে পড়েছে। দুপুরের খাবার খেয়ে প্রণয় এসে ওর পাশে বসে এক ধ্যানে বেশ কিছু সময় দেখেই গেল অনুকে। অনুর ঘুম ছুটে যেতেই চোখের সামনে প্রণয়কে দেখে হুড়মুড়িয়ে উঠে বিছানায় বসল, ঠোঁট ভিজিয়ে বলল, কখন এলেন? মাত্রই এসে তোকে দেখলাম। অনুর মনে পড়ে গেল সে প্রণয়ের সাথে অভিমান করেছিল, তাই এখন ওর সাথে খুব একটা কথা বলবে না অনু। দেখ চলে এসেছি তোর টানে, তুই যে আমায় খুব মিস করছিলি তাই। বলতে বলতে প্রণয় অনুর 2 হাত টেনে নিয়ে পাশে রাখা শপিং ব্যাগ থেকে কাচের চুড়ি বের করে নিয়ে 2 হাতের কবজিতে খুব যত্ন নিয়ে গলিয়ে দিল। অনুর মনটা আবারও নরম হলো যেন, ভালো লাগায় ওর ছোট্ট মনটা দুলে উঠল। প্রণয় তাকে এত কেন ভালোবাসে, এত কেন কেয়ার করে, যার উত্তর জানার নেই অনুর। অনু টেবিলে প্রণয়ের খাবার গুছিয়ে দিচ্ছিল আর বারবার চোখ বুলিয়ে 2 হাতে মেয়েলি কাজের চুড়ি দেখছিল, যা একটু আগেই প্রণয় ওকে নিজ হাতে পরিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, গলায় দিয়েছে সোনার একটা চেন, যার সামনে একটা লাভ লকেট। মেদিনীপুরে মেলা বসেছে, প্রণয় অনুকে নিয়ে যাবে সেখানে। প্রহেলিকার মাথার ভেতর নাকি যন্ত্রণা হচ্ছে, তাই সে যাবে না। আর এভাবেও ছেলে আর ছেলে বউয়ের সাথে তার মেলায় ঘুরতে যাওয়া শোভা পায় না। প্রণয় মায়ের জন্য কিছু মেডিসিন আনলো ডাক্তার দেখিয়ে। বিকেল হতেই অনুকে নিয়ে বের হলো সে। সুমিকে বলে গেল মায়ের যেন একটু দেখাশোনা করে এই সময়টুকু। বাসায় কেউ নেই, যদি প্রহেলিকার খারাপ লাগে বা অসুবিধে হয় তখন পাশে কেউ থাকলে সুবিধা হয়। সুমিও বলল সে খেয়াল রাখবে। প্রণয় অনু যেতেই সুমি চাচি শাশুড়ির কানের কাছে জপতে শুরু করল সজীবের শিখিয়ে দেওয়া কথাগুলো। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি আম্মা। প্রহেলিকা মৃদু হেসে বলল, কি মনে করব? কি বলবে তুমি, বলো। সুমি আরেকটু কাছাকাছি এসে বসে বলল, আপনাদের যদি এই ওষুধে কাজ না করে, আমি আপনাকে একজন কবিরাজের কাছে নিয়ে যাব। সে খুব ভালো চিকিৎসা করে এসব মাথার সমস্যা। আপনাকে দেখে ওষুধ দিয়ে দেবে। প্রহেলিকা একটু ভাবলো, তারপর বলল, আচ্ছা, সে না হয় দেখা যাবে। আগে প্রণয় যে এনে দিয়েছে এগুলো শেষ করি। সুমি আমোদিত গলায় বলল, আচ্ছা আম্মা, আপনি যখন যেতে চাইবেন আমায় বলবেন। এখন একটু ঘুমিয়ে নিন, ভালো লাগবে। প্রহেলিকা ঘুমোতেই সুমি সেই সুযোগে প্রণয়ের ঘরের দিকে গেল। সেখান থেকে অনুর ব্যবহৃত চিরুনি থেকে একটি চুলের অংশ পেল, এছাড়াও ওর একটা ওড়না তুলে নিল। সেগুলো নিয়ে দ্রুত সজীবের কাছে দিয়ে এলো। তারপর চলে গেছে 1 মাস। এই 1 মাসে অনেক কিছুই বদলেছে। প্রহেলিকার অসুস্থতা দিন দিন কেমন বেড়েই চলেছে। প্রণয় তাকে প্রতি সপ্তাহে শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাচ্ছে, তবে বিশেষ কোনো রোগ ধরা পড়ছে না।
এক ডাক্তার বলেছে তার সাইনোসাইটিস নামক একটি সমস্যা হয়েছে। এটি সাইনাসের প্রদাহজনিত ব্যাধি, যা ঠান্ডা আর অ্যালার্জির কারণে হচ্ছে, আর এর ফলেই মাথায় তীব্র অসহনীয় ব্যথা উদ্ভব হচ্ছে আজকাল। চিকিৎসক প্রহেলিকাকে কিছু ঔষধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক ও ডিংস্ট্যান্ট, যাতে প্রহেলিকার সাইনাস খুলে যায়। তবে এর সুফল না পাওয়াতে সুমি একবার তাকে নিয়ে সেই বটতলাতেও গিয়েছিল চেলার কাছে। সব ডক্টরই চিকিৎসা ভুয়া ব্যাখ্যা করে তিনি প্রহেলিকাকে জানিয়েছে এসব কোনো রোগঠোক নয়, এসব হলো জিন পরীদের অশুভ নজর। আর এই নজর পড়েছে ওর ঘরের সুন্দরী ছেলের বউয়ের উপর। প্রথমেই ছেলে বউকে নজর দিতে না পেরে তার উপর দিয়েছে, এরপর ছেলে বউয়ের দিকে নজর দিতে পারে। প্রহেলিকা গ্রামের সহজ সরল মেয়ে, প্রান্তিকের এসব আজগুবি কথা অল্প অল্প বিশ্বাস করে নিল। এরকম তো হতেও পারে, কই প্রণয়ের বিয়ের আগে তো তার এরকম সমস্যা ছিল না, বিয়ের পরেই কেন এরকম সমস্যা হলো? চেলা তাকে একটি শিশি দিল, তার ভেতরে অল্প পরিমাণে পানি জাতীয় তরল পদার্থ। প্রহেলিকাকে বলল, এই তরল তুই আর তোর ছেলে বউকে প্রতিদিন পানির সাথে মিশিয়ে একবেলা খেতে বলবি, দেখবি সব অশুভ নজর তোর পরিবারের ওপর থেকে সরে যাবে। প্রহেলিকা শিশি নিয়ে এলেও ছেলে আর ছেলে বউকে এ ব্যাপারে জানালো না। প্রহেলিকা জানে এসব চেলাফেলাদের প্রণয় বিশ্বাস করে না। যদি জানে প্রহেলিকা গিয়ে এইসব নিয়ে এসেছে, তাহলে এক গাদা কথা শোনাবে। তার থেকে চুপ চুপ করে দুজনে বিকেলে চায়ের সাথে মিশিয়ে খাবে, যা থাকে নসিবে। যদি থাকে নসিবে এমনি আসিবে। সেদিন বিকেলে অনু রাতের রান্না করছিল চুলায়। সেই সময় প্রিয়ন্তী আর প্রান্তিক এলো। অনু ওদের পেয়ে খুব খুশি হলো। প্রিয়ন্তী এখানে কিছুদিন থাকবে। অয়ন বাসায় নেই, সে শহরে গিয়েছে প্রণয়ের দোকানে কর্মচারী হিসেবে। প্রণয় শহরে বাড়ি করবে বলে দোকানে সময় দিতে পারছে না, তাই অয়ন গিয়েছে ওকে সাহায্য করতে। প্রিয়ন্তী মায়ের কাছে বসেছিল আর প্রান্তিক অনুর কাছে। অনু ওকে আদর করে করে ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছিল। প্রিয়ন্তী এসেছে তা জানত না সুমি। এসে ওকে দেখে ভেতরটা জ্বলে উঠল। তার আজকেও সবুজের সাথে ঝামেলা হয়েছে, আর প্রত্যেকবার ঝামেলার পর সুমি ভাবে ওকে সবুজ আসলে ভালোবাসে না, এখনও সেই প্রিয়ন্তীর পেছনেই পড়ে আছে। তাই তো ওর সাথে নিত্যদিনের ঝামেলা লেগেই থাকে। সুমি শুধু সৌজন্যতার খাতিরে কিছু কথা বলে চলে গেল। অনু সুমির চলে যাওয়ার দিকে তাকিয়ে আবারও প্রান্তিককে খাইয়ে দিতে থাকলো। খাওয়া শেষ করতেই অনু বেসিনে হাত ধুয়ে ওর রুমে এলো। কেমন যেন মাথা ব্যথা করে আজকাল ওর, একদম শাশুড়ি মায়ের মতো সমস্যা। সেই সাথে বমি বমি ভাব হয়ে থাকে, মাঝে মাঝে দৃষ্টির শক্তিও ঝাপসা হয়ে আসে। প্রিয়ন্তীর কাছে সমস্যার কথা বলেছে অনু। প্রিয়ন্তী ভাবলো যে অনু হয়তো প্রেগনেন্ট, তাই এরকম হচ্ছে। প্রণয় আসলে ডাক্তারের কাছে গিয়ে একবার শিওর হয়ে আসতে বলল। প্রণয় এলো তার দুদিন পরে, যদিও আসার কথা ছিল না এত দ্রুত, তবে বাসায় মা আর বউয়ের এরকম অসুস্থতা অবস্থা দেখে চলে এলো বোনের কথায়। অনুর অবস্থা দিনকে দিন খারাপের পর্যায়ে চলে যাচ্ছে। প্রণয় বুঝে উঠতে পারল না এরকম কেন হচ্ছে আজকাল। আবার অনু হ্যালুসিনেশন দেখছে, যেমন গত রাতে প্রণয়ের বুকে শুয়েও বলল ওনাকে ঘরের ভিতর ওর বাবাকে দেখতে পেয়েছে। আবার একটু পর বলছে মাকে দেখতে পেয়েছে। মানে সারাটা রাত না ঘুমিয়ে আবল তাবল বলেছে। প্রণয়ের বুকে মাথা রেখে শুয়ে শুয়ে। পরের দিন হসপিটালে নিয়ে এলো প্রণয় অনুকে। ডক্টর ওকে বেশ কিছু পরীক্ষা দিলেন। সেগুলো টেস্ট করে ডক্টর রিপোর্ট দেখে কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, আপনার স্ত্রীকে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে বিষ দেওয়া হচ্ছে। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার রক্তে বেলাডোনা বিষ বা ড্যাটুরার বিষ জাতীয় কিছু উপাদান পাওয়া গেছে। প্রণয় হতবাক হয়ে গেল। বিষ মানে? ডক্টর গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, এটি সাধারণ কোনো খাবারের বিষক্রিয়া নয়। এই ধরনের বিষ সাধারণত ধীরে ধীরে শরীরে প্রবেশ করানো হয়, যাতে তাৎক্ষণিক মৃত্যু না হয়, বরং ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে। প্রথমে মাথা ব্যথা, তারপর দৃষ্টিভ্রম, বমি বমি ভাব এবং শেষে হ্যালুসিনেশন। আপনার স্ত্রী হয়তো এমন কিছু দেখছেন বা অনুভব করছেন যা বাস্তবে নেই। প্রণয়ের মাথা ঝিমঝিম করতে লাগলো। অনুর্গত কয়েকদিনের কথা মনে পড়ল। রাতে ঘরের ভেতর তার বাবা মাকে দেখেছে বলেছিল, কাঁপছিল, প্রলাপ বকছিল। এসব কি তবে বিষের প্রভাব? ডাক্তার তখনই বললেন, আপনাকে খুব সাবধান হতে হবে। কেউ ইচ্ছাকৃতভাবে আপনার স্ত্রীকে বিষ দিচ্ছে খাবারের সাথে মিশিয়ে। এসব বন্ধ করতে হবে, নইলে খারাপ কিছু হয়ে যেতে পারে ওনার সাথে।
প্রণয় তখন ডক্টরের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন কিনে অনুকে নিয়ে ফিরে এসেছে। অনুকে যদিও বলেনি ডক্টরের সাথে তার কি কি কথা হয়েছে, তবে অনু বারবার জিজ্ঞেস করছিল বিধায় জানিয়েছে শরীর দুর্বল, তাই এরকম লাগছে, ঠিক হয়ে যাবে কিছুদিন পর। অনু আর জিজ্ঞেস করেনি, তবে প্রণয়ের মাথা থেকে এই চিন্তাগুলো কমলো না। কে দিতে পারে অনুকে খাবারের সাথে বিষ মিশিয়ে? বাসায় তো প্রহেলিকা আর অনু দুজন ছাড়া কেউ নেই। নিশ্চয়ই অনু নিজে খাবারই মিশিয়ে খাবে না, আবার প্রহেলিকাও নিশ্চয়ই। হুট করেই প্রণয়ের মাথায় এলো ওর মাও তো অসুস্থ ব্যাপক। আচ্ছা, এতদিনও প্রহেলিকার অসুস্থতা কমেনি কেন? শহরে নিয়ে দেখিয়ে এনেছিল প্রণয়, তাহলে কমার বদলে দিন দিন বেশি দুর্বল হয়ে কেন যাচ্ছে প্রহেলিকা? তাহলে কি ওর সাথেও এরকম করা হচ্ছে না? প্রণয় দ্রুত ড্রাইভ করে বাসায় ফিরল। তখন বিকেল প্রায় হয়ে আসছে। বাড়ির সামনে গাড়ি রেখেই প্রিয়ন্তীকে বলল ডেকে নিয়ে কথাগুলো। মা আর বউয়ের সামনে কথাগুলো বলে ওদের ভয় বাড়িয়ে দিতে চাইল না। প্রিয়ন্তীও বুঝে উঠতে পারল না এরকম কে করবে। কাউকে জানানো যাবে না, আগে খেয়াল করতে হবে কে এসে খাবারে মিশিয়ে দিচ্ছে এই তরল পদার্থ। অন্য রান্না থেকে শুরু করে প্রত্যেক কাজের দিকে নজর রাখছে প্রিয়ন্তী আর প্রণয়। তবে আশ্চর্য হলো তখন যখন প্রহেলিকা রাতে খাওয়ার জন্য চা বানাতে গেল। এই অসুস্থ শরীর নিয়েও হাজার নিষেধ না শুনে চা বানাতে এলো প্রহেলিকা। তখন না চাইতেই প্রণয় সন্দেহ করে গভীর নজর রাখল মায়ের প্রতি। তবে ওর ভাবনাকে সত্য করতে যখন প্রহেলিকা আঁচলের ভাঁজে লুকিয়ে রাখা শিশি থেকে তরল সেই বিষাক্ত চায়ের কাপে মিশিয়ে দিতে গেল, প্রণয় এগিয়ে এলো, মায়ের হাত থাবা দিয়ে ধরে আটকালো। ঘটনার আকস্মিকতায় প্রহেলিকা হক চকিয়ে গেল। যা, আজ ছেলের কাছে তিনি ধরা পড়েই গেলেন, এখন কি হবে? প্রণয় যথেষ্ট সাবলীল নরম গলায় মাকে জিজ্ঞেস করল, কি মেশাচ্ছিলে? প্রহেলিকা আমতা আমতা করে কি বানিয়ে বলবে তা ভাবার চেষ্টা করলো, তারপর বলল, ওই ওই। কি মা, মিথ্যা বলবেন একদম। প্রহেলিকা ঘুরে ছেলের দিকে তাকিয়ে বলল, এটা এক ধরনের ঔষধ যা এক বাবার কাছ থেকে এনেছি আমি। প্রণয় অবাক হলো যেন, তারপর চোখ ছোট ছোট করে বানিয়ে মাথা দুদিকে দুলে বলল, কেন? এই ওষুধ আমি এক ফকির বাবার থেকে এনেছি। সে বলেছে অনু আসার পর আমাদের বাসার উপর অশুভ নজর দিয়েছে খারাপ কিছু, আর তাই নানা রকম ব্যামো দেখা দিচ্ছে দিন দিন। তাই এর সমাধান হিসেবে এই তরল ওষুধ দিয়েছেন তিনি, যা খাবারের সাথে মিশিয়ে প্রতিদিন একবার করে খেতে হবে। তুমি আমায় কেন জানাওনি আগে? আমি ভেবেছি তুই জানলে এসব আনতে দিবি না, তুই এসব বাবাদের বিশ্বাস করিস না, অথচ বাবা বলেছে সম্পূর্ণ বিশ্বাস রাখতে, তাই তোকে বলিনি। প্রণয় দুহাতে মাথা চেপে ধরে বলল, ও শিট মা, তোমার আমাকে জানানো দরকার ছিল। তুই জানো না যে তুমি দিনের পর দিন কি বিষ নিজ হাতে সেবন করে চলেছ। প্রহেলিকার হাত থেকে শিশি পড়ে গেল মেঝেতে। ও যেন বিশ্বাস করতে পারল না প্রণয়ের কথা, ভয়ে জিজ্ঞেস করে, কি বলছিস তুই এসব বাবা? এটা? হ্যাঁ মা। প্রিয়ন্তী এসে মায়ের উদ্দেশ্যে বলল, প্রণয় ঠিক বলেছে মা, তুমি দিনের পর দিন নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনছ। এই বিষের জন্যই আজ অনুর এই অবস্থা, আর এজন্যই তুমিও দিনের পর দিন আরো বেশি করে অসুস্থ হয়ে যাচ্ছ। তুমি কার থেকে এসব এনেছিলে? প্রহেলিকা সরল গলায় সব বলে দিল। সুমিকে জিজ্ঞেস করলে সেও জানালো এসব কথা সে জানে না, সবার থেকে শুনেছে এই বাবা চিকিৎসা দেন, তাই তিনি চাচি শাশুড়িকে নিয়ে গিয়েছিলেন এরকম হবে সে কোশমিন কালেও ভাবনায় আনেনি। প্রণয় আর ওকে খাটালো না, সোজা পুলিশকে ইনফর্ম করে চেলা বাবার আস্তানায় নিয়ে গিয়ে ধরিয়ে দিলেন। আশেপাশের অনেকেই এসে জানালো এই ভণ্ড বাবা এরকম অনেকের সাথেই করেছেন, কেউ কেউ সুফল পেলেও বেশিরভাগ মানুষ এর ক্ষতি করেছেন। এর বিনিময়ে তিনি অনেক কিছু নিয়ে থাকেন মানুষজনের থেকে, বেশিরভাগ গবাদি পশু সহ নগদ টাকা পয়সা, এছাড়াও সোনা রূপাও নিয়েছে অনেকের থেকে হাতিয়ে। প্রণয় প্রহেলিকাকেও ডক্টর দেখিয়ে আনলো, এরপর আবার শহরে চলে গেল। ওর বাসার কাজ সম্পূর্ণ হলেই দুজনকে গ্রাম থেকে নিয়ে যাবে। এদিকে সজীব আর সুমির প্ল্যান বিফলে যাওয়ায় দুজনে কিছুটা ক্ষেপে উঠলেও নতুন করে সব ভাবতে লাগলো কিভাবে এখন ওদের সাজানোর সংসার ভাঙচুর করে দেয়া যায়, আর যার প্রভাব পড়বে প্রিয়ন্তীর সংসারেও। প্রণয় যেতেই সজীব একা একা সিদ্ধান্ত নিল ও আসলে এখন করবে কি, যাতে অনুর সংসার আর প্রণয়ের সাথে না এগিয়ে ওর কাছে ফিরে আসে অনু, যেন ওর কাছে ফিরতে বাধ্য হয় অনু। তার জন্য যা করার সে করবে।
আজ সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে। প্রহেলিকা খিচুড়ি আর ইলিশ রান্না করেছে, তবে অনু মাছ পছন্দ করে না। ওর জন্য আলাদা করে গরুর গোস্ত রান্না চাপিয়েছে। রান্না শেষ হতেই তিনি একটি প্লেটে খিচুড়ি আর ইলিশ তুললেন সুমিকে দিয়ে আসতে। মেয়েটা বাচ্চা পেটে ধরেছে, এই 2 মাস হয়েছে। ওর শাশুড়ি ওকে তেমন একটা আদর যত্ন করে না, নিজেকেই নিজের খেয়াল রাখতে হয়। কখনের খাবার কখন খায় তার ঠিক নেই। প্রিয়ন্তী এখনো ভাইয়ের বাড়িতেই রয়ে গেছে। মায়ের থেকে প্লেট নিয়ে ছাতা মাথায় ধরে নিজেই দিয়ে আসতে গেল। প্রণয় কল করেছে অনুর ফোনে, ও বসে কথা বলছিল। প্রান্তিক প্রহেলিকার ঘরে বসে খেলছে। প্রণয় জানালো আর 1 মাস পরেই ওদেরকে গিয়ে নিয়ে আসবে। বাড়ির কাজ আর অল্প কিছু বাধা আছে। সেদিন যে প্রণয় চলে গেল, তারপর 1 মাস পার হয়ে গেছে। প্রিয়ন্তী এতদিনে চলে যেত, তবে প্রহেলিকা আর অনু একসাথে অসুস্থ ছিল বলে যেতে পারেনি। ওরা সুস্থ হতেই ছেলেকে নিয়ে চলে গেল। অনু বাড়ির সামনে খোলা উঠোনে কাঠ লাকড়ি রোদের তাপে শুকোতে দিচ্ছিল। সজীব সে সময় কোথাও থেকে বাড়ি ফিরছিল। উঠোনে কাজে ব্যস্ত, অনুর শাড়ি এলোমেলো ছিল। সেদিকেই বাজে দৃষ্টিতে চেয়ে রইল অনেকটা সময়, আর মনে মনে ছক করল একদিন অনুকে সে নিজের বিছানায় নেবেই। যখন অনু কাজ শেষ করে ভেতরের বাড়ি চলে গেল, তখন আড়াল থেকে সজীবও নিজের বাড়ি চলে গেল। সকাল সকাল অনু পুকুরে নেমেছে শাশুড়ি আর নিজের ব্যবহার করা জামা কাপড় ধুয়ে দিতে। প্রণয়দের ঘরের পেছনেই এই পুকুর, নিজেদের জমিতে। পুকুরের পানি পরিষ্কার বলে এই পানিতেই নেমেছে অনু। সেই সময় সুযোগ বুঝে চলে এলো সজীব। অনু সামনের দিকে তাকিয়ে কাজ করছিল বিধায় পেছনে সজীবকে খেয়াল করেনি। আচমকা কেউ ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলতে নাক মুখ দিয়ে পানি ঢুকে গেল অবাধে। পা পিছলে যাওয়াতে পায়ে মারাত্মক ব্যথা অনুভব হলো। নিজেকে ধাতস্থ করতে সময় লাগলো। সাঁতার জানা থাকায় পানিতে ভেসে বাধাই করা সিঁড়ির শেষ ধাপে সজীবকে দেখে রাগ হলো। ভেজা শরীরে পানি থেকে উঠে আসায় প্রত্যেক অঙ্গের ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছিল। আশ্চর্য, এভাবে পানি ফেলে দিলেন কেন? কি এমন করলাম বড় ভাইয়ের আদরের বউ যে এত রেগে উঠলে? দেবর হই, তোমার মাঝে মাঝে মজা নিতে আসতেই পারি। তারপর মাথাটা নামিয়ে অনুর কানের কাছে মুখ রেখে আস্তে ধীরে বলল, কি পারি না? সজীবের এহেন কাজে অনু নিজেকে গুটিয়ে মাথা পেছনের দিকে হেলিয়ে নিল। তারপর চোয়াল শক্ত করে হাত তুলে সজীবের গালে শক্ত এক চড় বসিয়ে দিল। নজর ঠিক জায়গায় রাখবি বেয়াদব একটা। রেগে কথাগুলো বলে বালতি হাতে তুলে নিয়ে বাড়ির রাস্তা ধরল। আপনার বাড়ি ফেরার সময় হবে কবে? খুব তাড়াতাড়ি আসবো। কেন? আমাকে দেখি আজকাল অনেক মিস করছে কেউ। অনু লজ্জা পেল, তবুও শক্ত গলায় বলল, মিস করছি না, আপনি এসে আমাকে নিয়ে যান এখান থেকে। প্রণয় একটু কপাল জোড়ো করে রইল। অনু সচরাচর এখানে আসার কথা তুললে বলে আসবে না, আর আজ নিজে থেকে আসবে বলছে। কেন? ওখানে কোনো সমস্যা হয়েছে? শরীর ভালো লাগছে না? অনু বুঝতে পারল প্রণয় আগের ব্যাপারটা নিয়ে এখনো দুশ্চিন্তা করেও চাইলেও না প্রণয় শুধু শুধু ওই ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তা করুক, তাই বলল, না সমস্যা নেই, আপনার যখন সমস্যা হয় তখন আসুন, আমি রাখছি। কল কেটে দিয়ে মৌন হয়ে বিছানায় বসে রইল অনু। আজকাল সজীবটার ব্যবহার ওর কাছে সুবিধার মনে হচ্ছে না। কেমন সবসময় গা ঘেঁষে কথা বলতে আসে। বাইরে দাঁড়িয়ে স্বস্তি পায় না বলে ঘরেই থাকে দিনের বেশিরভাগ সময়। বাইরে যায় না বলে আজ আবার বাড়িতেও এসেছে বাহানা দিয়ে শাশুড়ির কাছে। প্রহেলিকার সাথে কথা বলে যাওয়ার সময় চোখ দিয়ে কিছু একটা বুঝিয়ে গেছে, যার কিছুই বুঝেনি অনু। প্রণয়ের মামি আর সিথি এলো বেড়াতে। প্রহেলিকা আর অনুমিনে নানা রকম রান্নার আয়োজন করলো ওদের জন্য। সিথি আসার পরেই ফুপির রুমে গিয়ে উঠেছে, আর বের হয়নি। অনুভবল সিথি হয়তো প্রণয়ের সাথে ওর বিয়েটা মানতে পারেনি বলেই আসার পর থেকে এখনো ওর সাথে দেখা করতে আসেনি বা কথা বলেনি। এমনকি বিয়ের পরে যে কয়েকদিন ছিল এখানে, তখনও অনুর সাথে হাসি খুশিভাবে কথা বলেনি। রাতের খাবারের সময় দেখা হলেও দুজনের সাথে কথা হলো না। যা কথা বলার বলল প্রহেলিকার সাথে। পরের দিন সকালবেলা মামি আসার খবর পেয়ে প্রিয়ন্তী এলো প্রান্তিককে সাথে নিয়ে। ইদানিং প্রান্তিকের শরীর খুব একটা ভালো যাচ্ছে না। থেকে ছেলেটা কেঁদে কেঁদে বলে সারা শরীরে নাকি আগুন জ্বলে দিচ্ছে কেউ। অয়ন একবার এসে ছেলেকে শহরের ডাক্তার দেখিয়ে এনেছে। উনি বলেছেন বাচ্চা ছেলের শরীর খাবার অনিয়মের ফলে ভিটামিন B12 এর অভাব দেখা দিয়েছে। এজন্য শরীরে জ্বালা পোড়া অনুভব হয়। এর জন্য তিনি কিছু মেডিসিন ও লিখে দিয়েছেন। এভাবে 3 জন ডাক্তারকে দেখালে সবার রিপোর্ট একই আসে। প্রিয়ন্তী আসে বিকেলের দিকে।
অনু ওকে পেয়ে সজীবের করা সমস্ত কুকর্ম বলে দেয়। প্রিয়ন্তী রেগে প্রণয়কে বলে দেয়। অনু বলেনি সাহস করে, ওর ভয় হয় প্রণয় যা ছেলে, একবার সজীবকে কেলিয়ে এসেছিল ওকে বিয়ের প্রস্তাব দেয়, তাও ওদের বাড়ির উঠোনে। এবার যে কি করবে কে জানে। প্রিয়ন্তী ছেলে কাছে বলে উঠোনে নিয়ে গেল কোলে করে। প্রান্তিককে কোলে চড়িয়ে হাঁটতে লাগলো পুরো বাড়ি। ছেলের কান্না থামাতে হাত দিয়ে গাছে বসে থাকা পাখি দেখালো, সজীবদের গরু দেখালো, মুরগির ছোট ছোট বাচ্চা দেখালো। প্রান্তিক তা দেখায় মনোযোগ দিয়ে নিজের কান্না ভুলে গেল। সজীব তখন কোথাও থেকে ফিরছিল। ওকে দেখা মাত্র প্রিয়ন্তীর শরীর আগুনে জ্বলে উঠল। ইচ্ছে করলো এগিয়ে গিয়ে দু একটা প্রহার বসাতে, তবে প্রণয় বলেছে এ নিয়ে একটা কথাও না বলতে, যা করার ও নিজে এসে করবে। তাই প্রিয়ন্তী কিছুই বলল না, তবে ওকে দেখে সরে এসে পুকুরের দিকে গেল। ওদিকে ঘুরতে ঘুরতে পাড়ের উপরে লেবু গাছটার দিকে গেল, আর গিয়ে সেখানে অদ্ভুত কিছু আবিষ্কার করলো। লেবু গাছের নিচে একটা ছোট্ট গর্ত করা, 2 ফুট থেকে 3 ফুট গভীর। সেই গর্ততে অল্প পরিমাণে পানি দেওয়া, আর পানিতে দুটো শিং মাছ। সেই শিং মাছগুলোর পেট বরাবর সাদা সুতো দিয়ে একটা করে তাবিজ বেঁধে রাখা। প্রিয়ন্তী ভ্রু কুঁচকে চিন্তা ভাবনা করলো এসব এখানে কেন। ওর মনে পড়ে গেল এগুলো সাধারণত কোনো এক ধরনের কালা জাদুর জন্য ব্যবহার করা হয়। প্রিয়ন্তীর কপালের ভাঁজ আরও গভীর হলো। গর্তের পানির ভেতর ঢুকতেই থাকা শিং মাছগুলোর দিকে তাকিয়ে একটা অস্বস্তিকর অনুভব হলো তার। সাধারণত গ্রাম এলাকায় কিছু মানুষ বিশ্বাস করে কাউকে ক্ষতি করার জন্য বা অসুস্থ করে তোলার জন্য এ ধরনের তাবিজ বাঁধা মাছ মাটির নিচে পুঁতে রাখা হয়। তার মনে পড়ে গেল ছোটবেলায় দাদির কাছে এসব গল্প শুনেছিল। দাদি বলতো এইভাবে মাছকে কষ্ট দিয়ে মাটির নিচে রাখলে যার জন্য এই জাদু করা হয়েছে সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে যায়, এমনকি তার সংসারে অশান্তি লেগে থাকে। প্রিয়ন্তীর কাঁপতে থাকা হাত অজান্তেই ছেলের পিঠের উপর রেখে চমকে উঠল। কয়েকদিন ধরে প্রান্তিকের শরীর অসুস্থ, আবার ওর নিজেরও খুব একটা ভালো লাগে না, সংসারে মন বসে না। সবসময় মনে হয় অয়নের সংসার আর তার ভালো লাগছে না। তবে কি এগুলো? সে হঠাৎ চমকে উঠল। কারা এটা করেছে, কেন করেছে? প্রিয়ন্তী চারিপাশে তাকালো, আশেপাশে কেউ নেই। দ্রুত গর্তের কাছে বসে সে তাবিজ বাঁধা মাছগুলো তুলে আনলো। তারপর একটা পাথর খুঁজে নিয়ে শক্ত হাতে আঘাত করলো তাবিজগুলোর উপর। তারপর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল প্রহেলিকার কাছে। এই বিষয়টা তাকে জানানো দরকার। প্রহেলিকা তখন ভাই বউয়ের সাথে বসে গল্প করছিল। প্রিয়ন্তী এসে অনুর রুমে গেল। অনু বিছানায় বসেছিল। প্রিয়ন্তীকে হন্তদন্ত হয়ে ঘরে আসতে দেখে উঠে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাবি, ওরকম করছো কেন? প্রান্তিকের আবার পেট ব্যথা করছে? প্রিয়ন্তীর কাঁধে তখন প্রান্তিক ঘুমিয়ে গেছে। ও অনুর বিছানায় প্রান্তিককে শুইয়ে দিল। তারপর বলল, অনুরে, আমার মনে হয় কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। অনু প্রিয়ন্তীর কথা শুনে ভাবনায় নিমজ্জিত হলো। কেউ কেন ওদের ক্ষতি করার চেষ্টা করবে? ও আশঙ্কায় বুক কেঁপে উঠল। তারপর বলল, কেন তোমার এরকম মনে হয় ভাবি? প্রিয়ন্তীর তাবিজগুলো ওর সামনে রাখলো। তারপর বলল ওখানেই ও কি দেখেছে। অনু এসবে বিশ্বাস না করলেও বেশ ভয় পেল, তবে ভেবে পেল না কে এরকম করতে পারে। প্রহেলিকাকে প্রিয়ন্তী উঠিয়ে আনলো মামির সামনে থেকে। ওনাকে সব দেখাতে বলল। যেহেতু চেলা বাবা এখন জেলে, তাই কে করেছে সব বলা যাচ্ছে না। আমরা না হয় কাল ফকির পাড়ায় যাব। ওখানে এক হুজুর আছে যিনি সব বিষয়ে ভালো জানেন, ওনার থেকে সব শুনে আসবো। আমার খুব ভয় হচ্ছে মা। ভাবিস না। পরের দিন প্রণয় হুট করেই চলে এলো। আসলে প্রিয়ন্তীর মুখ থেকে কাল ওসব কথা শোনার পর থেকে মেজাজ গরম হয়ে আছে। সেই সাথে অনুর উপর ক্ষোভ ও জমিয়ে রেখেছে। কেন অনু আগেই ওকে বলল না, জানালো না যে সজীব ওর সাথে নোংরা ব্যবহার করার চেষ্টা করেছে। যদি প্রিয়ন্তীকেও না বলতো তাহলে সজীব আরও সাহস পেয়ে খারাপ কিছু করতে পারত না। সিথি প্রণয়কে দেখে খুশি হলো, ওর সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু প্রণয় ওকে সময় দিল না। ওকে দেখে খুবই ব্যস্ত মনে হলো। প্রণয় আসতেই অনু সামনে এলো, ওকে ঠান্ডা পানির গ্লাস এগিয়ে দিল। তবে প্রণয় তা নিল না, এমনকি অনুর সাথে কথাও বলল না রাগ দেখিয়ে। অনু এবার না পেরে প্রণয়কে জিজ্ঞেস করলো, কি করেছি? কথা কেন বলছেন না? কি কথা বলবেন না আমার সাথে? প্রণয় এবারে চুপ করে বসে রইল, কিছুই বলল না। অনু সোফার পাশে বসে বলল, কি কথা বলবেন না আমার সাথে? প্রণয় উঠে বাইরে গেল। ফিরল কিছু সময় পর।
অনু তখন বিছানার উপর হয়ে শুয়ে আছে, ওর পিঠ কাঁপছে। প্রণয় নিশ্চিত হলো ও কাঁদছে শুয়ে শুয়ে। আশ্চর্য এই মেয়ে জাতি, সামান্য অল্প একটা বিষয় নিয়ে এরকম করার কি মানে আছে? প্রণয় কাছে গিয়ে বলল, সজীবের বিষয় নিয়ে আমাকে আগে কেন বলিসনি? আমাকে তোর বলার প্রয়োজন মনে করলি না কেন? যদি খারাপ কিছু হয়ে যেত তখন এর ড্রাইভার কে নিত? অনু শোয়া থেকে উঠে বিছানায় বসে ফোপাতে ফোপাতে বলল, আমি ভেবেছিলাম আপনাকে জানালে আপনি সামান্য ব্যাপারটা নিয়ে অহেতুক ঝামেলা সৃষ্টি করবেন, তাই ভয়েই বলিনি। আশ্চর্য। আমার ভুল হয়ে গেছে প্রণয়। এবার থেকে আর আপনার থেকে কিছুই লুকাবো না। এইবারের মতো আমার সাথে কথা বলুন। মনে থাকবে? প্রণয়ের রাগি রাগি চোখের দিকে চোখ রেখে বলল, মনে থাকবে। আপু আর মা কোথায়? মায়ের সাথে সকালবেলা কোথায় যেন গেছে। বাসায় শুধু মামি আর সিথি আছে। আচ্ছা, প্রান্তিককে নিয়ে গেছে? হ্যাঁ। তারপর অনু গতকালের বিষয়টা প্রণয়কে বলল। প্রণয় বলল, আমাকে না জানিয়ে গেছে কেন? কারণ আপনি এসব অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন না। জানালে আপনি কখনোই আজকে মা আর ভাবিকে ওখানে যেতে দিতেন না। প্রণয় বিরক্ত হলো মা আর বোনের প্রতি। এসব এই যুগে এসে কেউ বিশ্বাস করে? এর আগে কি চেলার ওই মিথ্যে কর্মকাণ্ড দেখেনি? প্রণয় নিজেই তো ধরিয়ে দিল বেড়াকে। তাও প্রিয়ন্তী আর প্রহেলিকা সেই হুজুরের সামনে সব রাখল। তিনি এসব দেখে বললেন, এই কাজ ইসলামের সম্পূর্ণ হারাম এবং শিরক। শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য এসব কাজে লিপ্ত করে। প্রিয়ন্তী উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, কিন্তু হুজুর, কেউ যদি সত্যি এসব দিয়ে ক্ষতি করতে চায় তাহলে কি আমরা বিপদে পড়ব? হুজুর মৃদু হেসে বললেন, বিপদ আবাদ সব আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আল্লাহ ছাড়া কোনো কিছুই কারো ক্ষতি করতে পারে না। কোরআনে এসেছে, তারা কারো কোনো ক্ষতি করতে পারে না যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন। আমাদের সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি নিয়মিত পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল 3 বার এই দোয়া পড়বে তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না। প্রহেলিকা চিন্তিত গলায় বলল, তাহলে যারা ফকির তান্ত্রিকদের কাছে যায়? হুজুর গভীরভাবে তাকিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাদুকরের কাছে যায় এবং তার কথা সত্য মনে করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অবতীর্ণ ধর্মের সাথে কুফরি করল। প্রিয়ন্তী আতঙ্কিত হয়ে বলল, তাহলে এসব তাবিজ কি করব? হুজুর বললেন, এসব ধ্বংস করে দাও, তবে আল্লাহর ওপর ভরসা রাখো। মানুষের ক্ষতি করার ক্ষমতা শুধু আল্লাহর হাতেই। কিন্তু হুজুর, বেশ কয়েকদিন ধরেই আমার ছেলের অসুস্থতা আর আমার মন মেজাজ ভালো যাচ্ছে না। আমার মনে হয় এই শিরক কাজগুলো আমারও আমার ছেলের সাথেই করা হচ্ছে। হতে পারে। আমি দেখেছি এই তাবিজের ভিতরে কাগজে কার কার নাম লেখা আছে। হুজুর তাবিজগুলো খুলল। তার ভেতর থেকে মোটা কাগজ বের করে দেখে নিয়ে বললেন, এগুলো জাফরান কালি দিয়ে লেখা আছে। দেখে বোঝা যাচ্ছে এগুলো প্রাচীন ভাষা দিয়ে লেখা আছে। আর তোমার ধারণা সঠিক, একটাতে তোমার আর তোমার ছেলের নাম লেখা, আরেকটাতে অনু নামের কারো নাম লেখা। কি বললেন? একটাতে অনুর নাম দেওয়া, তার মানে যে করেছে সে আমাদের 3 জনের ক্ষতি চাইছে? হ্যাঁ, ভয়ের কিছু নেই। আল্লাহ তাআলা ব্যতীত কেউ কারো ক্ষতি করতে পারেন না। কালো জাদু ও মন্ত্র তন্ত্র ইসলামের কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি শয়তানি কাজ হিসেবে গণ্য করা হয়। যারা এই কাজে লিপ্ত হয় তারা আল্লাহর নির্দেশের বিরোধিতা করে এবং শয়তানের অনুসারী হয়। এর প্রভাব থেকে মুক্ত থাকতে চাইলে সূরা ফালাক ও সূরা নাস প্রতিদিন সকালে ও রাতে 3 বার করে পড়বে। আয়াতুল কুরসি পড়লে শয়তান প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলুন। যে কোনো কাজের শুরুতে, এতে জাদুর প্রভাব কমে যায়। যারা এসব জাদুকর ও তান্ত্রিক তাবিজওয়ালাদের বিশ্বাস করে তাদের থেকে দূরে থাকুন। বিশুদ্ধ আকীদা বজায় রাখুন এবং শুধু আল্লাহর উপর ভরসা করুন। সবচেয়ে বড় কথা, কোনো প্রকার জাদুতে বিশ্বাস করা, তাবিজ কবজ করা বা মন্ত্রতন্ত্রের সাহায্য নেওয়া শিরক, যা ইসলামের সম্পূর্ণ হারাম। প্রহেলিকা মেয়েকে শান্ত হতে বলে হুজুরকে বললেন, আমরা বুঝবো কিভাবে কে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে? সে কে তা আমি জানি না। আমি শুধু এর প্রভাব থেকে মুক্ত থাকার যুক্তি দিতে পারি। আর হ্যাঁ, যে ক্ষতি করতে চাচ্ছে সে হয়তো তোমাদের নিকট আত্মীয়, যে তোমাদের ভালো চাচ্ছে না। যে ওপরে ওপরে তোমাদের সাথে তোষামত করে চললেও আসলে সে তোমাদের ক্ষতি করার চেষ্টায় মুখিয়ে থাকে। তোমরা সাবধানে থেকো আর খেয়াল রাখবে কে এসব করতে পারে। কোনো না কোনো ভাবে বুঝে যাবে যদি সকলের উপরে নজর রাখো। জি হুজুর, এখন তাহলে আমরা আসছি। আচ্ছা।
প্রিয়ন্তী আর প্রহেলিকা যখন হুজুরের সাথে দেখা করে বাড়ি ফিরল তখন বাড়ির উঠোনে পা রেখেই চমকে উঠল বিভৎস দৃশ্য দেখে। সজীবকে কাঁঠাল গাছের সাথে দড়ি দিয়ে পেঁচিয়ে বেঁধে প্রণয় আজ দ্বিতীয়বারের মতো বেধড়ক মারধর করছে। অনু বারান্দায় দাঁড়িয়ে ভীত চোখে ওদিকেই চেয়ে রয়েছে। অনুর পাশে সিথি আর ওর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রণয়কে থামাতে চেষ্টা করছে। সবুজ আর ওর বাবা মিলে তা পারছে না। সুমি ও পেট নিয়ে এগিয়ে আসতে পারছে না ওর শাশুড়ি এখন বাড়ি নেই। আশেপাশের মানুষ এসে সবাই মিলে প্রণয়কে আটকালো। প্রহেলিকা আর প্রিয়ন্তী এসে ছেলেকে বুঝিয়ে নিজেদের কাছে টেনে রাখলো। এত সময়ের আশেপাশের সবাই জেনে গেছে সজীব অনুর সাথে খারাপ আচরণ করেছে, সেই জন্য তো কেউ এগিয়ে আসতে চাচ্ছিল না প্রথমে। তবে প্রণয়কে ভয়ঙ্কর হয়ে উঠতে দেখে থামিয়েছে, নইলে সজীব আজ শেষ হয়ে যেত। সবাই সজীবকে বাজে ছেলের আখ্যা দিয়ে নানা রকম ইতিবাচক কথা শোনালো। যারা এতদিন সজীবকে ভালো ছেলে হিসেবে জানতো তারাও কথা শোনালো। প্রণয়কে ক্ষিপ্ত দেখে সিথি ওর মায়ের কানের কাছে গিয়ে বলল, আম্মু, অনুর সাথে সামান্য টিচ করে সজীবকে কি করলো দেখলে? আর আমাদেরকে ছাড়বে? চলো চলে যাই এখান থেকে। যদি কিছু জানাজানি হয় তবে ওই সুমি ফাঁসবে। এখানে যদি আরো থাকি না তবে দেখবি অনুর জন্য আমরা। সিথির মা মুখ ঝামটে বলল, তুই থামবি? এরকম কিছুই হবে না। তোর ফুপু এসেছে, আমাদের না বলে শপিং করে ফিরবে। কই শপিং? খালি হাতে কেন এসেছে? সিথি মায়ের কথায় বিরক্ত হয়ে বলল, জানি না আম্মু, তুমি বাড়ি যাবে কি যাবে না। ভয় পাচ্ছিস কেন? আমি আছি না। দেখবি অনুর এবার একটা হেস্তনেস্ত করেই যাব বাসায়। তুমি থাকো তবে, আমি আজই চলে যাব। বাবা, কি ভয়ঙ্কর হয়ে ওঠে প্রণয় তার বউয়ের জন্য। আমার ওর বউ হওয়ার দরকার নেই। এমনিতেই হাজার প্রণয় আমার পেছনে লাইন ধরে আছে। হুজুর কি বলেছে? কে করেছে এসব? উনি নাম বললেন না, তবে জানালেন কাছের কেউ হতে পারে। ওসব বাদ দে প্রণয়, আমি সব শুনেছি। এসবে আর ভয় নেই। আল্লাহ না চাইলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। তুই শান্ত হ আগে। আমি না আসার আগেই তুই সজীবকে মারলি কেন? প্রণয় চেয়ার ছেড়ে রুমে যেতে যেতে বলল, ওর একটা বিহিত করতেই সকাল সকাল ছুটে গ্রামে এসেছি। ওকে না মারা পর্যন্ত স্বস্তি পাচ্ছিলাম না। প্রিয়তি একটু রাগ দেখিয়ে বলল, এখন পাচ্ছিস? বিকেলের শেষ ভাগ, একটু আগে আসরের নামাজ পড়েছে অনু। প্রণয় তখনও বিছানায় উবুর হয়ে ঘুমে আচ্ছন্ন। সিথি ওর মাকে নিয়ে একটু আগেই নিজেদের বাসায় চলে যাওয়ার জন্য বের হয়েছে। যাওয়ার সময় অবশ্য তারা প্রণয়ের সাথে দেখা করে গেছে। সেই সময় প্রণয় একবার উঠেছিল, পরপর খাবার খেয়ে আবার ঘুমিয়েছে। প্রহেলিকা মেয়েকে নিয়ে রান্না শেষ করল। অনু এসে সন্ধ্যায় প্রণয়কে ডেকে তুলল। ভোর সন্ধ্যায় বিছানায় ঘুমানো ভালো না। প্রণয় উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখল আশেপাশের অনেক মানুষজনই সজীবকে দেখতে আসছে ওদের বাসায়। সজীবের বাবা নিজেদের বাড়ির ভেতর থেকে চিল্লাপাল্লা করছে। কোনো কথাবার্তা ছাড়াই তার ছেলেকে প্রণয় মেরেছে এভাবে। এর আগেও একবার পিটিয়েছে প্রণয়, সেবার তিনি বিশেষ কিছু বলেন নাই। যেখানে তার নিজের ছেলের দোষ মাত্র ছিল না, কি করেছিল সজীব? শুধু অনুকে বিয়ে করবে বলে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। আজ আবার, তাও ওই মেয়ের জন্যই। প্রণয় নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে চাচার প্রলাপ শুনল। ওর চাচির কাছে ছেলের এই অবস্থা দেখে প্রহেলিকা একবার যেতে চাইল সজীবকে দেখতে, তবে প্রিয়ন্তী যেতে দিল না। এখন চাচা চাচির মনের অবস্থা ভালো না। প্রহেলিকা গেলে ওরা সহ্য করবে না, উল্টো আরেক ঝামেলা বাঁধিয়ে দেবে। তার থেকে ও বাড়ি এই সামনে না যাওয়াই ভালো। অনুও বারবার ঢোক গিলছে সজীবের জন্য চাচা চাচির আহাজারির শব্দে। সব ওর জন্যই হয়েছে মূলত। ইস, প্রণয় রাগী মানুষটা কি সব হাল করেছে সজীবের। অনু ভয়ে ভয়ে সজীবের পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকলো। প্রণয় সামনের দিকে চেয়েও ওর উপস্থিতি টের পেল, বলল, কি ভাবছিস তুই? ভয় পাচ্ছিস কেন? চাচা চাচি ঝামেলা করবে এবার। কার সাথে করবে? আপনার সাথে। আমি ওদের ভয় পাই? ওদের ডরাই? অনু সাহস জুগিয়ে বলল, মায়ের সাথে যদি এই নিয়ে ঝামেলা করে, আপনি তো সেই আমাদের রেখেই যাবেন। তখন কি করব আমরা? ও যদি আবারও খারাপ কিছু করার চেষ্টা করে তখন কি করব আমরা? আমি তোদের রেখে যাব কে বলেছে? আমি আর তোদের এখানে রেখে যাব না, সাথে করে নিয়ে যাব। ওই কালো মনের মানুষের আশেপাশেও রাখবো না তোকে আমি। আর মা? নিয়ে যাব। এখানে মা একা সুস্থ থাকবে না অনু। কেউ বারবার আমাদের সংসারে ঝামেলা করার চেষ্টা করছে, বারবার নানা রকম পন্থা অবলম্বন করতে চাচ্ছে। মা যাবে কি আমাদের সাথে? যাবে। আপুকেও নিয়ে যাব আমি।
তোর ভাইকে আমার ওখানেই কাজ দিয়েছি। এই গ্রামে থাকার দরকার নেই। কারো মাঝে মাঝে ঘুরতে আসবো এখানে। আমি আর কোনো ঝামেলা চাচ্ছি না। অনেক হলো বিয়ের পর থেকে। প্রণয় ঘরে চলে গেল। অনু যাবে সেই সময় সুমি বের হলো ও ননদকে সাথে নিয়ে। ভাইয়ের খবর শুনে সাথে সাথেই চলে এসেছে সজীবের বোন। অনুকে দেখেই মুখ ঝামটা মেরে ঘরে চলে গেল। অনু ঢোক গিলে প্রণয়ের পিছু ভেতরে চলে গেল। পরের দিন সকালবেলা প্রিয়ন্তী গেল পুকুরের দিকটায়। গিয়ে দেখল সুমি সেখানে আগে থেকেই এসেছে, লেবু গাছের নিচে কিছু খুঁজছে। ও ঠিক সেই গর্তের কাছেই বসে চারপাশে হাতড়ে দেখছে কিছু একটা। প্রিয়ন্তী বিচক্ষণ মেয়ে, সাথে সাথে পেছনে দাঁড়িয়ে বলল, মাছগুলো পাচ্ছিস না? সুমি হঠাৎ প্রিয়ন্তীর কথা শুনে চমকে গেল। ভয়ে গলা কাঠ হয়ে শুকিয়ে এলো। এখন কি বলবে ও? শেষমেশ এভাবেই ধরা পড়ে গেল। প্রিয়ন্তী হেলে ওর হাত ধরে টেনে দাঁড় করালো। ক্ষিপ্ত গলায় বলল, এতদিন তুই সব করেছিস না? আমার মাকে ভুলভাল বুঝিয়ে চালার কাছে গিয়ে গেলি, সেখান থেকে বিষাক্ত মেডিসিন এনে দিলি, এখন আবার কুফরি কাজে সামিল হচ্ছিস, তাই না? কি জন্য এত হিংসে করছিস? সুমি কিছুই বলল না, শুধু প্রিয়ন্তীর হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হলো। প্রিয়ন্তীর আচমকা সুমির গালে প্রকাণ্ড এক থাপ্পড় বসিয়ে দিল। সুমি আহত চোখে চেয়ে রইল। তারপর প্রিয়ন্তী ওকে সময় না দিয়ে টেনে টুনে বাড়ির সামনের দিকটায় নিয়ে এলো। ছুঁড়ে ফেলে দিল হাত ওর চাচার উঠোনে এনে। ততক্ষণে সবুজ আর ওর মা এসেছে সেখানে। প্রণয় আর অনুও ভেতর থেকে আসলো। প্রিয়ন্তী ভীষণ খেপেছে বলে ভয় পেল সুমি। ও এমনিতেই প্রেগনেন্ট, তার উপর এই পরিস্থিতি ওর জন্য সঠিক না, তাই হাঁপিয়ে উঠল হাতের ব্যথায়। প্রিয়ন্তী শক্ত করে চেপে ধরেছিল কি না। বল, তুই কি কি করেছিস? কার সাথে মিশে করেছিস? যদি একটাও মিথ্যা বলেছিস, শেষ করে দিব তোকে আমি। সুমি ভয় পেয়ে স্বামী আর শাশুড়ির দিকে বারবার চাইল। সবুজটাও আর মুখের দিকে জবাবের আশায় চেয়ে রয়েছে। কেমন করে? কি করেছে সুমি? শাশুড়ির কথায় সুমি কেঁদে উঠল। ও ভয় পেয়ে গেল সকালে সজীবের অবস্থা মনে করে। প্রণয় আর প্রিয়ন্তী দুজনে এইরকম শুনেছে। রাগ উঠে গেলে এদের মাথা ঠিক কাজ করে না। সুমি ফোপাতে শুরু করলো। ও জানে এখনও যত মিথ্যেই বলুক না কেন প্রিয়ন্তী সত্যিটা বের করবেই। শুধু মিথ্যে বললে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। আমি কিছু করিনি। আমি বলবো, সবুজ ভাই তোমার বউকে সামলাও। সে নানাভাবে খারাপ করতে চাইছে আমাদের সংসারের, যার প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে। তুমি তোমার বউকে বলতে বলো কেন ও এরকম হিংসে করছে আমাদেরকে। সবুজ সুমির পাশে বসে জিজ্ঞেস করাতে সুমি কেঁদে কেঁদে নিজের হিংসের কারণ বলতেই সবুজ ক্ষেপে উঠল। এতগুলো দিন সংসার করার পরেও সুমির এরকম চিন্তা ধারণা কেন? প্রণয় আবারও ক্ষেপে উঠে সজীবকে মারতে চায়। ওর সাহস কি করে হয় এসব সুমির সাথে মিশে করার? তবে অনুরোধে আর কিছুই করল না। চাচার সাথে বসে এ নিয়ে কথা বলল। ওর চাচা প্রথমে প্রণয়ের আঘাত করাতে মনোকষ্ট পেলেও পরে ছেলের ভুলের কথা জেনে লজ্জা পেলেন খুব, আর জানালেন এরপর এরকম ভুল করলে তিনি আর ছেলের বিরুদ্ধে কথা বলবে। প্রণয়ও নিজের চাচাতো ভাই বলে আর পুলিশকে জানালো না ব্যাপারটা। এমনিতেই সকালের প্রহারের জন্য বেশ কিছুদিন ভুগতে হবে ওকে, বাকিটা না হয় বাদই থাকুক। প্রণয় অনুকে নিয়ে ফিরল। ওকে বিছানায় বসিয়ে অনুর কোলে নিজের মাথা রাখলো। অনুর হাত টেনে চুলের ভাঁজে দিতে দিতে বলল, মালিশ করে দে। তার কিছুদিন পর আকস্মিকভাবে সুমির পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেল। বাচ্চা হারিয়ে সুমি শোকাহত হলো। প্রিয়ন্তীর ক্ষতি চাইতে গিয়ে ওর নিজেরই ক্ষতি হয়ে গেল। প্রিয়ন্তীর ছেলে এখন পুরোপুরি সুস্থ। মামার সাথে আজ তারা চলে যাবে শহরে। অনুকে নিয়ে গেছে অনেক আগেই। অনু 3 মাসের অন্তঃসত্ত্বা, তাই প্রণয় প্রহেলিকা শহরে নিয়ে যাবে। ওখানে অনুর দেখাশোনা করতে হবে না। সজীব এখন অল্প অল্প সুস্থ হয়েছে। সুমি বসে বসে ভাবছিল জীবনটা আসলে সমান্তরাল পথ, কখন কোথায় বাঁক নেয় কেউ জানে না। এই যেমন ওর জীবনটাও কেমন অল্পতেই বাঁক নিল। নিজের দোষ, অথচ সরল মানুষগুলো ঠিকই জীবন গুছিয়ে নিল নিজের মনের মতো করে।